আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম। আমাদের কোষ ও এর গঠন এইটার যে দ্বিতীয় ক্লাস, সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা ফার্স্ট অংশে নিউক্লিয়াসের আগ পর্যন্ত সব পড়ছি, মানে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো ছিল এই অঙ্গাণুগুলো আমরা সব কভার করছি, তাই না? তো এই ক্লাসের পড়াটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস থেকে যে বাকি অংশটা আছে সেটা। তো আমাকে সবাই বলো যে সব কিছু শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। ওকে, অল ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করে দেই, সবাই জয়েন করে ফেলো দ্রুত। তো প্রথম ক্লাসের পড়া কি এখনো মাথায় ঘুরতেছে? সবাই কি একটু দেখতে পারছি পড়াটা, যা যা পড়াইছিলাম আগের ক্লাসে? জি ভাইয়া, দেখছি, গুড। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে শুরু করি। তাহলে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পর্যন্ত তো পড়েই ফেলছি, তাই না? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পড়ে ফেলছি। আমি যদি একটু দেখাই যে একটু ওভারঅল যে আইডিয়াটা কোথা থেকে আমরা এখন পড়া শুরু করতেছি, সেটা হচ্ছে এই যে প্রথমে আমি তোমাদেরকে এই ছবিটা দেখাইছিলাম। তো আমরা কোষ প্রাচীর পড়ছি, কোষ ঝিল্লি পড়ছি, সাইটোপ্লাজম পড়ছি, সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো ছিল অঙ্গাণুগুলো পড়ছি। এখন আমরা পড়বো হচ্ছে এই জিনিসটা নিয়ে, এই যে এই পুরো জিনিসটা নিয়ে পড়বো। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ওকে, তাহলে এই পুরো জিনিসটা নিয়ে আমরা এখন পড়াশোনা করব। ওকে, তাহলে নিউক্লিয়াসের মেইন কথাই হচ্ছে, এটাও সেম অন্য অন্য জিনিসের মতোই। এটা অন্য কোনো নাম আছে নাকি, এটার আবিষ্কার কে করছে এটা জানতে হবে, অবশ্যই এটার গঠন এবং কাজ জানতে হবে। ঠিক আছে, এই চ্যাপ্টার মানেই হচ্ছে গঠন এবং কাজ। এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই খুবই ভালো করে জানতে হবে, গঠন এবং কাজ। স্ট্রাকচারাল যে অ্যানাটমি আছে এবং ফিজিওলজি মানে কাজ, হ্যাঁ, এই দুটো অবশ্যই জানতে হবে। তো চলো আমরা হচ্ছে নিউক্লিয়াস পড়া শুরু করি। ওকে, আচ্ছা। তাহলে দেখো, নিউক্লিয়াস কয় স্তর আবরণ বিশিষ্ট? দ্বি-স্তর আবরণ বিশিষ্ট। ঠিক আছে, তাইলে আমরা দেখছি যে সাইটোপ্লাজমেরও বেশিরভাগ জিনিসপত্রই দ্বিস্তরী। তো নিউক্লিয়াস নিজে সেও কিন্তু দ্বিস্তরী। ঠিক আছে, নিউক্লিয়াসের অন্যান্য যে নাম আছে সেই নামগুলো কি কি? যেমন কোষের মস্তিষ্ক, কোষের প্রাণকেন্দ্র, কোষের কেন্দ্রিকা, এই জিনিসগুলো নামে ডাকা হয়। নিউক্লিয়াস কে আবিষ্কার করছে, নামকরণ করছে? দুইজন একই ব্যক্তি। কে? ব্রাউন, বিজ্ঞানী রবার্ট ব্রাউন। ঠিক আছে, তাহলে ওই যে দেখো আমরা যেই যেই সিস্টেমে পড়ছি ওই সিস্টেমটাই কিন্তু, হ্যাঁ, যেই সিস্টেমে পড়ছি এই সিস্টেমটাই কিন্তু। স্পেশাল কি নাম আছে? আবিষ্কারককে, আবরণী কয় স্তর, বিস্তৃতি, মানে এখন নিউক্লিয়াস পাওয়া যায় কোথায়, পাওয়া যায় না কোথায়, তারপরে গঠন এবং কাজ, সব কিছু এখানে সেম সিস্টেমে আমরা পড়বো। এরপরে এক্সট্রা যা জিনিসপত্র আছে সেগুলো আমরা ওইভাবে পড়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। এই যে বিস্তৃতি, তাহলে নিউক্লিয়াস থাকে কোথায় কোথায়? দেখো, নর্মালি সব কোষেই একটা করে নিউক্লিয়াস থাকবে, মনে রাখবা, সব কোষেই একটা করে নিউক্লিয়াস থাকবে। কিন্তু নিউক্লিয়াস থাকবে না কোথায়? আদি কোষে। মানে প্রকৃত কোষে সবসময় নিউক্লিয়াস থাকে, আদি কোষে নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ, এখন প্রকৃত কোষে সাধারণত নিউক্লিয়াস থাকার কথা, বাট ওই যে বললাম সব কিছুরই ব্যতিক্রম আছে এবং ব্যতিক্রমগুলো স্যারদের খুব পছন্দ, তারা পরীক্ষায় ব্যতিক্রমগুলো দিতে চায়। তো কোন কোন প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে না, এই প্রশ্নটা আসে। বলবে যে নিজের কোন কোষে নিউক্লিয়াস থাকে না? যেমন সিভ কোষ, মানুষের আরবিসি। তাহলে দেখো আরবিসিতে আমি আগেও দুইটা জিনিস বলছি থাকে না। আরবিসিতে কি থাকে না? আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে না। আরবিসিতে কি থাকে না বলো? আরেকটা কি পড়াইছি বলো? হ্যাঁ, ক্লাস কখন শুরু হয়েছে? হ্যাঁ, গুড। লাইসোজোম থাকে না আরবিসিতে, লাইসোজোম থাকে না। আর একটা জিনিস কি পাইলা? আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, এখন কোন আরবিসিতে নিউক্লিয়াস থাকে না?
এটা একটা কিন্তু ঝামেলার কোশ্চেন। পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। আরবিসিটা যখন বাচ্চা অবস্থায় থাকে, অর্থাৎ এরিথ্রোব্লাস্ট থাকে, এরিথ্রোব্লাস্ট থাকে, এরিথ্রোব্লাস্ট, এখানে কিন্তু আরবিসি থাকে। ঠিক আছে, এখানে কিন্তু আরবিসি থাকে, থাকে না কোথায়, যেটা এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট মানে কি, পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা। ঠিক আছে, সো এখানে থাকে না। ওকে, আচ্ছা। আবার নর্মালি নিউক্লিয়াস থাকার কথা হচ্ছে একটা, বাট অনেক সময় একটার বেশি থাকতে পারে, অনেক বেশি নিউক্লিয়াস থাকতে পারে। ঠিক আছে, কাদের মধ্যে থাকতে পারে? ভিবিএস, ভিভিএস লক্ষ্মণের নাম পড়ছো না, ইন্ডিয়ান ক্রিকেটার, শুনছো কখনো? তার নাম হচ্ছে আসলে ভিভিএস, যাই হোক, তো এটা হচ্ছে ভিবিএস, মানে ভসেরিয়া, বট্রিডিয়াম আর হচ্ছে স্ফেরোপ্লিয়া, এদের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে, অনেক নিউক্লিয়াস থাকতে পারে। হ্যাঁ, পেনিসিলিয়ামের মধ্যে, এইসব ছত্রাকের মধ্যে থাকতে পারে। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠন, তাহলে যদি নিউক্লিয়াস একটার বেশি থাকে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠন, এটাকে আমরা কি বলি? সিনোসাইট বলি। তাহলে এইটুকু জায়গা থেকে দেখো অনেকগুলা প্রশ্ন কিন্তু আছে। আচ্ছা, নিউক্লিয়াসের আকার আয়তন কি 10 থেকে 15% স্থান দখল করে, কিন্তু শুক্রাণুর মধ্যে, শুক্রাণুর যে মাথা আছে, এটা 90%ই আসলে কি নিউক্লিয়াস। তাহলে দেখো এখানে কতগুলা প্রশ্ন। প্রথম প্রশ্ন, কি কি আলাদা নাম আছে? মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা। কে আবিষ্কার করে? রবার্ট ব্রাউন। কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট। কোথায় থাকে? সকল প্রকৃত কোষে থাকে এক্সেপ্ট এই যে সিভ কোষ, মানুষের লোহিত রক্তকণিকা। আদি কোষে থাকে না। যদি নিউক্লিয়াস থাকার কথা হচ্ছে একটা, একটার চেয়ে যদি বেশি থাকে, একাধিক থাকে, ঠিক আছে, ভসেরিয়া, বট্রিডিয়াম, স্ফেরোপ্লিয়া, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে কোনো গঠনকে আমরা বলি হচ্ছে সিনোসাইট, অথবা আরেকটা নামেও ডাকি, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে এইগুলো হচ্ছে প্রশ্ন। এরপরে হচ্ছে নিউক্লিয়াসের গঠন। তো গঠনের মধ্যে মেইনলি হচ্ছে রাসায়নিক গঠনটাই ইম্পর্টেন্ট। আর বাহ্যিক গঠনটা কিরকম? এই যে দেখো, অলরেডি আমি আগেই বলছি, বাহ্যিক গঠনের মধ্যে বাইরে থাকে যেটা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মেমব্রেন। এই মেমব্রেনের মাঝখানে মাঝখানে ছিদ্র আছে, এই ছিদ্রটাকে আমরা বলি কি বলো? নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর। ঠিক আছে, পোর বা রন্ধ্র। এনভেলপটা দ্বিস্তর বিশিষ্ট, তার মাঝখানে মাঝখানে এরকম কি থাকে? ছিদ্র থাকে বা নিউক্লিয়ার রন্ধ্র থাকে। নিউক্লিয়াসের যে সাইটোপ্লাজম, এই যে গুড়ি 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 দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। আর এর মাঝখানে নিউক্লিয়াসের মধ্যে আর একটা নিউক্লিয়াস থাকে, সেই জিনিসটাকে আমরা বলি নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এই যে সুতার মতো যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ক্রোমাটিন তন্তু, যার মধ্যে আসলে থাকে ক্রোমোজোম এবং যার মধ্যে থাকে হচ্ছে ডিএনএ। এই যে দেখো, তাহলে ডিএনএ থাকে, সামান্য পরিমাণ আরএনএ থাকে, আরএনএ অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, মেইনলি থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। এই ডিএনএ হচ্ছে অ্যাকচুয়ালি এই নিউক্লিক অ্যাসিডটা, হ্যাঁ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আর সাথে কিছু প্রোটিন থাকে। কি ধরনের প্রোটিন থাকে? হিস্টোন প্রোটিন থাকে। তাহলে তোমাকে যদি বলে নিউক্লিয়াসের মধ্যে, প্রথম কথা, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, মেইনলি কি থাকে? দুইটা জিনিস থাকে, নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন। নিউক্লিক অ্যাসিড থাকে হচ্ছে ডিএনএ বা আরএনএ, আরএনএ সামান্য পরিমাণেই থাকে, আরএনএ নর্মালি সাইটোপ্লাজমে থাকে। আর থাকে কি? প্রোটিন। প্রোটিনের মধ্যে হিস্টোন প্রোটিন আছে, কিছু নন হিস্টোন প্রোটিন আছে। ওকে, তো এই দেখো আদর্শ নিউক্লিয়াসের গঠন সেম, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, তো এই নিউক্লিয়ার যে রন্ধ্রগুলো আছে, এটার ব্যাস কত? এটা মাঝে মাঝে আসে, এটা হচ্ছে 9 ন্যানোমিটার ব্যাস। ওকে, আচ্ছা, নিউক্লিওপ্লাজম, এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি হচ্ছে ক্যারিওলিম্ফ। এখানে ক্রোমোজোম থাকে। নিউক্লিওপ্লাজমের কাজ কি? এগুলো পড়বা, এগুলো হচ্ছে মেইন রিডিং পড়লেই তুমি বুঝতে পারবা যে ওই প্লাজমের কাজ কি। সে নিউক্লিওলাসকে ধারণ করে, নিউক্লিয়াসের বিভিন্ন যৌবনিক কাজে সাহায্য করে, বাট এই কাজটা অনেক সময় আসে। যে এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে কে? নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে কে? নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। নিউক্লিওপ্লাজম এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। আচ্ছা, নেক্সট আসো সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজমের মধ্যে পার্থক্য। অবশ্যই এটা রিডিং দিবা বাসায়। ঠিক আছে, আমরা সবাই জানি
সাইটোপ্লাজম হচ্ছে তোমার কোষ ঝিল্লির মধ্যে থাকে, আর নিউক্লিওপ্লাজম কি নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে থাকে। হ্যাঁ, তো এইখানে মেইনলি যদি বড় পার্থক্য তুমি চিন্তা করো সেটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু তোমার ডিএনএ থাকে না, ঠিক আছে। নর্মালি নিউক্লিয়াসের মধ্যেই হচ্ছে ডিএনএ থাকে। এরপরে আছে নিউক্লিওলাস, যেটা আবিষ্কার করে ফন্টানা, নামকরণ করে বোম্যান। এগুলো আছে, এগুলো খুব একটা দরকার নাই। বাট নিউক্লিয়াসের যেই স্থানে ক্রোমোজোমের যেই জায়গাটায় নিউক্লিওলাসটা লাগানো থাকে ওই জায়গাটাকে আমরা বলি হচ্ছে স্যাটেলাইট বা স্যাট। হ্যাঁ, এইটুকু জানলেই হবে। আরেকটা প্রশ্ন আসে যে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কে কাজ করে? নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে নিউক্লিওলাস। এই জিনিসটা একটু জানতে হয়। ওকে, এরপরে আছে আমাদের ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। এইটাই হচ্ছে আমাদের মেইন জিনিস, যেটা আমরা এখন পড়বো পরবর্তীতে। ক্রোমোজোম নামে সম্পূর্ণ ডিটেলস একটা টপিক আছে, এটা আমরা পড়বো এখন। তাহলে নিউক্লিয়াসের একটা বেসিক কথা এখানে পড়াই শেষ করে ফেলছি। এখনো যে কোষস্থ নির্জীব বস্তু, শুধু বলছিলাম কি নাম পড়বা, সঞ্চিত পদার্থগুলোর নাম পড়বা, নিঃসৃতগুলোর নাম পড়বা, আর হচ্ছে বর্জ্য পদার্থগুলোর নাম পড়বা। ঠিক আছে, ওই যে পি হেন বা হচ্ছে হিজ পেন যেটা দিয়ে পড়বা। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা চলে আসব এই যে আমাদের মেইন পড়া আসলে নিউক্লিয়াসের ভিতরের ক্রোমোজোম নিয়ে। এই ক্রোমোজোম থেকে প্রশ্ন অবশ্যই আসবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ওই যে আমরা নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো পেঁচানো সুতাগুলো দেখছি, ওগুলো ছিল কি ক্রোমাটিন তন্তু। তো বেসিক্যালি ওইটা ক্রোমোজোমই, জাস্ট যখন লম্বা লম্বা আছে ওটা সুতার মতো দেখা যায়, এটাকে আমরা বলি কি ক্রোমাটিন তন্তু। বোঝা যাচ্ছে? ওকে, অলরাইট। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্রোমোজোমে চলে আসলাম। রেডি সবাই? এখন ক্রোমোজোমের এখানে বিশাল বড় একটা সংজ্ঞা আছে। তো সংজ্ঞা তো আর আমাদের মুখস্থ লাগবে না, কিন্তু সংজ্ঞার মধ্যে শব্দগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো, ক্রোমোজোম প্রথমেই সংজ্ঞার মধ্যে কি লিখছে? কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত। তাহলে ক্রোমোজোম কোথায় থাকে? অবশ্যই নিউক্লিয়াসের ভিতরে থাকে। এরা কি ক্ষমতা সম্পন্ন? অনুলিপন বা রেপ্লিকেশন ক্ষমতা সম্পন্ন। মানে ওই যে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে ওইটা রেপ্লিকেট হইতে পারে। রং ধারণকারী, ক্রোমোজোম রং ধারণ করতে পারে, এই জন্য এটার নাম ক্রোম। ক্রোম মানে কি? রঞ্জক। ঠিক আছে, ক্রোম মানে কালার। রং ধারণ করতে পারে। নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। ওই যে মানে কি নিউক্লিক অ্যাসিড আর সাথে হচ্ছে প্রোটিন আছে। নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ আর প্রোটিন হচ্ছে হিস্টোন প্রোটিন, সেটা দিয়ে গঠিত। যেসব সূত্রাকৃতির, ক্ষুদ্রাঙ্গ, বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরণ এইসব কাজে ভূমিকা পালন করে, এদেরকে আমরা বলি হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোম আবিষ্কার করে কে? এগেইন সবকিছুর মতো আবিষ্কারকের নামটা পড়বা, ওয়াল্টার ফ্লেমিং, কারণ এই চ্যাপ্টারের আবিষ্কারকের নামগুলো সাধারণত আসতে পারে। ঠিক আছে, ক্রোমাটিন নামকরণ করে, এইটার মানে হচ্ছে রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ। ঠিক আছে, রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ। এইখানে একটা বিশাল চার্ট আছে, কি আছে? চার্ট আছে, যেখানে উদ্ভিদের নাম আছে, এখানে কিছু প্রাণীর নাম আছে এবং তাদের ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে। কিছু উদ্ভিদের নাম আছে, প্রাণীর নাম আছে, ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে। তো এই ক্রোমোজোম সংখ্যাগুলো থেকে আনফরচুনেটলি বলো, ফরচুনেটলি বলো, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, এই জন্য ক্রোমোজোম সংখ্যাগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। আনফরচুনেট কেন? কারণ এরকম একটা কঠিন চার্ট, সেখান থেকে প্রশ্ন আসে। আবার ফরচুনেট তোমরা এই কারণে যে তুমি জানো যে এই চার্টটা থেকে প্রশ্ন আসবে, সো তুমি আগে থেকে এই প্রশ্নটা জানো, জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে, এই আর কি। ঠিক আছে, হ্যাঁ, সব নাম আমি দেখাই দিচ্ছি, অসুবিধা নাই। যেগুলো কঠিন সেগুলো তো আমি সবই ক্লাসে পড়াই দেই কি না। কিছু কিছু সহজ জিনিস তোমাদেরকে বলি বাসায় পড়ে নিবা, যেমন এই কিছু বৈশিষ্ট্য আছে বলে এটা রিডিং পড়ে নিবা। তো
তো এইগুলো আমি পড়ানো আর না পড়ানো সমান কথা, বাট যেগুলো কঠিন এগুলো অবশ্যই অবশ্যই আমি ক্লাসে পড়াই দিব, কোনো চিন্তার কিছু নাই। হ্যাঁ, তো এই চারটা মুখস্থ আছে কারোর? আচ্ছা, ডক্টর হাল্ক নামে একজন আছে আমাদের সাথে। আমি বর্তমানে মঙ্গল গ্রহে আছি, সেইখান থেকে স্পেসএক্সের স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট কানেকশন কানেক্ট করে তোমাদের ক্লাস নিচ্ছি। আচ্ছা, ওকে, মুখস্থ করছিলাম, মোটামুটি পারো, ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখো এই ধরনের, আমি আগে তোমাকে শিখাই যে আসলে এই ধরনের চার্ট আসলে মেডিকেলের জন্য মুখস্থ করতে হয় কিভাবে। তো তুমি যে কোনো ধরনের নাম্বারস বা এরকম খুব র্যান্ডম জিনিসপত্র যখনই দেখবা, তুমি ট্রাই করবা সবসময় এখান থেকে প্যাটার্ন খুঁজে বের করতে। কি খুঁজে বের করতে ট্রাই করবা? প্যাটার্ন খুঁজে বের করতে ট্রাই করবা। তো আমি তোমাদেরকে আজকে তোমাদের মুখ দিয়ে একটা নেমোনিক বানাই দিই এখান থেকে, ঠিক আছে? আগের কোনো নেমোনিক না, আমি এখন তোমাকে ক্লাসের মধ্যেই, ধরো আমি এটা নতুন পড়তেছি একদম, ঠিক আছে? তো ক্লাসের মধ্যেই একটা কিভাবে নেমোনিক বানাবা, তুমি নিজে নিজে কিভাবে নেমোনিক তৈরি করে বা নিজে নিজে কিভাবে প্যাটার্ন রিকগনিশন করে কিভাবে এরকম বড় বড় চার্ট মুখস্থ করতে পারো, সেটা আমি তোমাদের শিখাই দিই। হ্যাঁ, অলরেডি তোমরা অনেকেই পারো, তোমরা অনেক স্মার্ট। হ্যাঁ, তারপরও আমি দেখাই দিচ্ছি, দেখো। তো এই সাইডে আছে সব উদ্ভিদ আর এই সাইডে আছে হচ্ছে প্রাণী। এখন তুমি সবার আগে ট্রাই করবা যেটা, সেটা হচ্ছে দেখো প্রথমে হচ্ছে এই মাঝখানের জিনিসগুলো বাদ। নর্মালি বৈজ্ঞানিক নাম আসে না, সাধারণত আসে না, বাট ইম্পর্টেন্ট দুই একটা চাইলে তুমি পড়তে পারো, যেমন ধান, গম, ঠিক আছে, ভুট্টা, এগুলো তোমরা আগে থেকেই জানো, সো এগুলো পড়তে পারো। নর্মালি বৈজ্ঞানিক নাম সাধারণত লাগে না, বাট দিতে পারে, দিবে না এমন কোনো কথা নেই, দিতেই পারে। স্যার বলতেই পারে যে হচ্ছে অরাইজা স্যাটিভা, এটার ক্রোমোজোম সংখ্যা কত, বাট দিলে খুবই কমন কিছু দিবে। হ্যাঁ, এই মানে এমন কিছু দিবে না যেটা তুমি আসলে পারবে না। এই কর্কোরাস ক্যাপসুলারিস পার্ট, ঠিক আছে, এটা দিতে পারে, পার্ট যদি আমাদের জাতীয় ইয়ে ছিল। হ্যাঁ, কিন্তু ধরো চীনাবাদাম, এরাকিস হাইপোগেয়া, এটা কখনোই দিবে না, বুঝা গেছে? তো যাই হোক, বৈজ্ঞানিক নাম এখন আমাদের কনসার্ন না, এখন আমাদের কনসার্ন হচ্ছে আমরা উদ্ভিদের নাম বা প্রাণীর নাম, সেটা কতটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম সংখ্যা কত, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তো তোমার প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে তুমি কোনটা কোনটা পারো সেইটা আগে খুঁজে বের করো। দেখো, চিন্তা করো তো, একটা তো অ্যাটলিস্ট আমরা সবাই পারি, মানুষেরটা তো সবাই পারি, তাই না? 46, এটা নিশ্চয়ই সবাই পারি, মানুষেরটা সবাই নিশ্চয়ই পারি, এটা সবাই পারি, এটা পারি না এমন কেউ নাই, আশা করি পারি না এমন কেউ নাই। এখন সাধারণত তুমি দেখবা যে আচ্ছা, মানুষেরটা আমি যেহেতু জানি, এরকম আর কে কে আছে, মানুষের খুব কাছাকাছি সঙ্গী কারা কারা আছে চিন্তা করো তো। মানুষের খুব কাছাকাছি সঙ্গী আছে রেশম পোকা। দেখো কারণ কি, রেশম পোকারও ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, রেশম পোকার ক্রোমোজোম সংখ্যা হতো 46। তাইলে মানুষেরটা তুমি জানো, মানে কারটা জানো, রেশম পোকারটা জানো, ঠিক আছে? তাহলে এইভাবে খাতার মধ্যে একটু লিখে ফেলো। এই যে দেখো, আমি জানি কোনটা কোনটা, আমি মানুষ জানি, তো মানুষ হচ্ছে 46, সাথে রেশম পোকাও সেম 46, তাই না? মানুষও 46, রেশম পোকাকেও 46। আচ্ছা, এখন মানুষের সিমিলার আছে রেশম পোকা, সে 46, কিন্তু মানুষের উল্টাও তো কেউ না কেউ আছে। 46কে উল্টাইলে কত হয় দেখো তো, 46কে উল্টাইলে হয় 64, তাই না? এখন দেখো তো 64 আছে কার কার, দেখো তো 64 আছে কার কার, খুব ইম্পর্টেন্ট একজনের 64 আছে, দেখতে পাচ্ছ, গিনিপিগ। এখন মানুষের উল্টা গিনিপিগ কেন? কারণ তোমরা ল্যাবে সবসময় জানো, যখন কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয়, ধরো কোনো একটা ওষুধ সেটা মানুষ ইউজ করবে সামনে, এখন ওই ওষুধটা কি ভালো নাকি খারাপ, ওইটা কি আসলে মানুষের গায়ে কাজ করবে নাকি করবে না, এটা কিন্তু মানুষের উপর প্রথমে ট্রায়াল করা হয় না, ট্রায়াল করা হয় কার উপরে? গিনিপিগের উপরে, ঠিক আছে? তো মানুষকে আমরা সেভ করতে চাই, গিনিপিগকে মেরে ফেলতে চাই, মেরে ফেলে সেইটা থেকে টেস্ট করে আমরা মানুষকে ওষুধপত্র দিতে চাই। তাহলে মানুষের উল্টাকে গিনিপিগ, মনে থাকবে, মানুষের উল্টাকে গিনিপিগ, ঠিক আছে? 64।
মনে থাকবে 64, তাহলে এটা হচ্ছে গিনিপিগ। তাহলে মানুষ আর রেশম পোকার যদি 46 হয়, 46-এর উল্টা হচ্ছে 64, এটা হলো গিনিপিগ। ওকে, আমরা পারলাম। এখন দেখো তো আর কি কি মিল আছে, আর কি কি মিল পাওয়া যায়, কিছু মিল পাওয়া যায় কিনা খুঁজে পাও কিছু দেখি। তোমাদের চোখ এখন আমি একটু দেখতে চাই, দেখি। হ্যাঁ, ম্যান ইজ মর্টাল। গরিলা 48 আর 44 আছে। হ্যাঁ, 44-এ কি মিল আছে বলো দেখি, 44-এ কি মিল আছে বলো। এখানে একটা কলা আছে, এখানে একটা খরগোশ আছে, তাই না? কলা আছে, খরগোশ আছে, আবার আছে কি 48, মানে গরিলা। মানে তুমি এই দেখো, তাহলে এই হচ্ছে আমাদের মানুষ। মানুষের চেয়ে একটু ছোট হইল কি খরগোশ আঁকলাম তো আল্লাহ জানে, যাই হোক। হ্যাঁ, মানুষের চেয়ে একটু ছোটকে খরগোশ, আর মানুষের চেয়ে অনেক বড়কে গরিলা। ঠিক আছে, এটা ধরো গরিলা। হ্যাঁ, এটা হচ্ছে গরিলা। গরিলা কি হয়েছে, কি হয়েছে আল্লাহ জানে। তো যাই হোক, মানুষ যদি 46 হয়, তার চেয়ে একটু ছোট কে 44, কে খরগোশ, আর একটু বড় কে 48, গরিলা। মনে থাকবে? তাহলে মানুষ যদি হয় 46, তার চেয়ে একটু ছোট হচ্ছে খরগোশ 44, একটু বড় হচ্ছে গরিলা 48। এই খরগোশের খাবার কি? খরগোশের খাবার হচ্ছে, খরগোশ খায় কি, এই যে কলা, ব্যানানা। ঠিক আছে, ব্যানানা। তো ব্যানানারও কত 44, তাহলে খরগোশ কি খায়, কলা খায় 44। দেখো তো হইল কি না? এই যে খরগোশ 44, এই যে গরিলা 48। ঠিক আছে, খরগোশ কি খায়, কলা খায়, কেন? কারণ খরগোশ হচ্ছে 44। ঠিক আছে, গেল। দেখো অনেকগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। আমি কিন্তু এইভাবে আগে কখনো ক্লাসে পড়াইনি। আগের ক্লাসে, আগের যখন আমি প্রি মেডিকেলের ব্যাচ নিছি, এখানে প্রি মেডিকেলের কোনো স্টুডেন্ট আছে কিনা আমি জানি না, তখন আমি অন্যভাবে পড়াইছি। ঠিক আছে, বাট হ্যাঁ, গরিলাকে নাকি মুরগির বাচ্চার মতো লাগতেছে। হ্যাঁ, অবশ্য খাতায় এরকম ড্রয়িং করে নিবা, তাহলে মনে থাকবে। হ্যাঁ, শাহরিন খুব ভালো, খুব ভালো, গুড, ভালো জিনিস বের করছো। ঠিক আছে, তাহলে দেখো এইবার দেখো আমরা আরো বের করি। সাধারণত বাজারে গেলে দেখবা গরুর মাংসের দাম আলাদা, ছাগলের মাংসের দাম আলাদা, বাট ক্রোমোজোমের ক্ষেত্রে দুইজন আসলে সেম। সো তুমি দোকানদারকে গিয়ে বলতেই পারো, ভাই গরু আর ছাগল তো সেম ক্রোমোজোম, তাহলে দাম আলাদা কেন? তো তুমি বলতেই পারো যে ভাই গরু ছাগল বোথই তো 80, এই দুইজনেরই তো 60, তাহলে আলাদা কেন, আমি আলাদা দাম কেন দিব? ঠিক আছে, সো গরু ছাগল। ঠিক আছে, গেল গরু ছাগল 80, এটা আমরা পারলাম। এইবার আসো এইদিকে আমরা একটু কিছু নিয়ে দেখি, ওইদিকে বেশ অনেক কিছু পড়ছি, এগুলো আর এত কিছু লাগবে না, মোটামুটি যা আসছে আমরা পড়ছি। এইদিকে একটু দেখি আমরা, এইদিকে একটু দেখি, এইদিকে একটু তাকাই, এগুলোর মধ্যে কোনো কি মিল দেখতে পাচ্ছ? মিল, কোনো মিল দেখতে পাচ্ছ বা কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছ? দেখো আমি তোমাকে মিল বা প্যাটার্ন দেখাই। ঠিক আছে, এই দেখো মিল বা প্যাটার্ন দেখাই। কিভাবে মিল বা প্যাটার্ন দেখাই? প্রথমে লিখবা, এটা তো মোটা হয়ে গেল কেন? প্রথমে লিখবা শশা। ঠিক আছে, প্রথমে লিখবা কি শশা। এখন শশার সালাদ খাইতে হলে তোমার কি অবশ্যই কি লাগবে? শশার সালাদ খাইতে হলে কি লাগবে? পেঁয়াজ মরিচ তো অবশ্যই লাগবে, লাগবে না? পেঁয়াজ অবশ্যই লাগবে। আচ্ছা, ভালো কথা। এখন শশা দিছো, শশার সালাদের জন্য পেঁয়াজ দিছো, কিন্তু তুমি তো ব্যবসা করতে চাও, তুমি তো ব্যবসা করতে চাও। শুধু যদি তুমি শশার সালাদ দাও, শশার তো অনেক দাম, 80 টাকা 100 টাকা কেজি, তো এটা তো হবে না। এই জন্য দেখবা যেগুলো একটু লোকাল হোটেল আছে, ওরা কি করে, এই শশার সালাদের মধ্যে পেঁপে মিশায় দেয়। তোমরা কি দেখছো কখনো? শশার সালাদের মধ্যে কি মিশায় বলো তো? শশার সালাদের মধ্যে মিশায় হচ্ছে পেঁপে, বুঝতে পারছো? পেঁপে মিশায়, তারপরে হচ্ছে বাঁধাকপি, এই যে ফুলকপি তো না, বাঁধাকপি, পেঁপে, এগুলো কিন্তু কুচাইলে সবকিছু একই রকম লাগে। এই জন্য শশার সালাদে পেঁয়াজের পাশাপাশি তারা পেঁপে বাঁধাকপি দিয়ে পরিমাণে অনেক বড় বানায়। বুঝতে পারছো? বোঝা কি যাচ্ছে? বোঝা যাচ্ছে কিনা? তো এইটাই দেখো, একটা সিরিয়ালে আছে না, শশার ক্রোমোজোম হচ্ছে 14, পেঁয়াজের হইল 16,
পেঁপের হইল 18, বাঁধাকপিও কিন্তু 18। তাহলে 14, 16, 18 গেল। এখন এরপরে আছে কি 14, 16, 18 পরে কি আছে? এরপরে আছে 20, ঠিক আছে? এরপরে আসে 20, 22, 23 নাই, 20-এর পরে আছে হচ্ছে 24, ঠিক আছে? 20-এর পরে আছে 24 এবং 24কে উল্টাইলে হবে 42। এই তিনটা এভাবে মনে রাখবা। 20 আছে, 20-এর পরে আছে 24, 24কে উল্টাইলে হয় 42। তাহলে 20 কোনটা? 20 হচ্ছে ভুট্টা, 24 হলো ধান, আর 24কে উল্টাইলে যে 42 হয় সেটা হচ্ছে গম। তাহলে এই যে তিনটা ফসল একই সাথে দেখছো, তাহলে প্রথমে পড়বা তুমি ধান। ধান হলো 24, অরাইজা স্যাটিভা, এটাকে উল্টাইলে হয় 42, তাহলে ধানের উল্টা গম। মানে হয় তুমি ধান খাও নাইলে গম খাও। ধান মানে চাল, চাল থেকে তোমার হচ্ছে ভাত হয়, আর গম থেকে হয় আটা। তাহলে হয় তুমি ভাত খাও নাইলে হচ্ছে আটার রুটি খাও। তাহলে 24, 42 আর 20 হচ্ছে কে বিতে 20, বিতে ভুট্টার জায়গায় পড়বা ভুট্টা, ঠিক আছে? মূলাদি লেখাতে খুবই বাজে লাগবে অবশ্যই। হ্যাঁ, এই জন্য মূলারও 18। এই দেখো পেঁপে, বাঁধাকপি, মূলা। তুমি চিন্তা করো সালাদের মধ্যে কত জিনিসপত্র দিচ্ছে, সব সালাদের জিনিসপত্রই আছে এখানে। 14, 16, 18 যেই সব জিনিস এক্সট্রা দেয়, যেসব জিনিস এক্সট্রা দেয় পেঁপে, মূলা, বাঁধাকপি, এরা সবাই 18। বোঝা গেছে? ইয়েস, মানুষ 24 ঘন্টা ভাত খায়, এই জন্য ধানের 24। বাংলাদেশে একটা প্লেয়ার আছে, বলতে পারো ভাতের সাথে খুব সম্পর্ক আছে, বলো তো দেখি কে খেলা টেলা দেখো বা খেলার খোঁজ খবর রাখো। গতকালকে তো জিতছে বাংলাদেশ, জানো কেউ? হ্যাঁ এই তো জানে, হাল্ক জানে, ভাত শামীম। হ্যাঁ জামিলও জানে, শামীম পাটোয়ারি, ইয়েস। তো হচ্ছে ভাত খায়। তো কালকে হচ্ছে ও যখন খেলতেছিল, আমার ভাই বলতেছিল, ছোট ভাই, যে হচ্ছে শামীম আল্লাহর দোহাই লাগে তুই প্লিজ ম্যাচটা জিতা, তুই যত ভাত খাইতে চাস তোকে আমি ভাত খাওয়াবো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো কত কিছু হয়ে গেল আমাদের। ধান হইলো, গম হইলো, ভুট্টা পারলাম, পেঁয়াজ, শশা, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে ধান আর টমেটো কিন্তু সেম। ওকে, তারপরে পেঁপে, বাঁধাকপি, মূলা পারলাম, তাই না? পেঁপে, বাঁধাকপি, মূলা পারলাম। আচ্ছা, আর এইদিকে মানুষ পড়ছি, গরু ছাগল পড়ছি, খরগোশ পড়ছি, গরিলা পড়ছি, গিনিপিগ পড়ছি। হ্যাঁ, গৃহমাছিটা একটু পড়বা আলাদা করে, গৃহমাছিটা একটু আলাদা করে পড়বা 12, ঠিক আছে? এটা আসে মাঝে মাঝে। আর বাকিগুলা খুব একটা দরকার নাই, এইগুলা খুব একটা দরকার নাই। হ্যাঁ, হাইড্রারটা পড়তে পারো চাইলে, হাইড্রা স্যার দিয়ে দিতে পারে 32। হ্যাঁ, তাহলে দেখো তোমার এখানে ম্যাক্সিমামই পড়া হয়ে গেছে, এইখানে ম্যাক্সিমাম পড়া হয়ে গেছে, এর বাইরে লাগে না, এর বাইরে লাগে না। কিন্তু চাইলে তুমি বাকিগুলাও মুখস্থ করতে পারবা, বিভিন্ন সিস্টেম দিয়ে বাকিগুলো মুখস্থ করতে পারবা, অনেক সিস্টেম আছে। যেমন দেখো এই যে এখানে আছে 80, 80 হচ্ছে কবুতর, তার উল্টা 08, সেটা হচ্ছে ফলের মাছি, ঠিক আছে? এইভাবে তুমি পড়তে পারো। গরু ছাগলের উল্টা পড়বা সেম ভাবে কিউলেক্স মশা, কারণ গরু ছাগলের পালনের ক্ষেত্রে যারা গ্রামে গরু ছাগল পালছো তোমরা জানো, সন্ধ্যাবেলায় গরু ছাগলের যেখানে গোয়াল থাকে ওইখানে ধূপ জ্বালায়, ঠিক আছে? কেন জ্বালায়? যাতে মশায় না কামড়ায়, কারণ মশায় কামড়াইলে গরু ছাগলের সমস্যা হয় অনেক। সো ওইটা উল্টা হচ্ছে কিউলেক্স মশা, এই জন্য কিউলেক্স মশা 6 আর গরু ছাগল তার উল্টা 60। ওকে, তাহলে দেখো এই চার্টটা তুমি এমনিতেই দেখো, এমনিতেই মুখস্থ রাখতে পারবা। তাহলে তুমি চিন্তা করো, মানুষ 46, তার উল্টা গিনিপিগ, সে হচ্ছে 64। মানুষের মতো আছে কে? রেশম পোকা। এইদিকে মানুষ 46, এটাতে আরো দুইটা আছে, তার চেয়ে একটু কম হচ্ছে খরগোশ, সে কলা খায়, এই জন্য 44। আর মানুষের চেয়ে বড় হচ্ছে গরিলা, এই জন্য সে 48, ঠিক আছে? এই জন্য সে হচ্ছে 48। তো মানুষের সাথে অবশ্যই গরু ছাগলের নামও আসবে। সো গরু ছাগল আসলে গরু 60, ছাগলও 60, কিন্তু এর উল্টা কি? 06 কি? ওই যে গরু ছাগলকে মশা কামড়ায়, এই জন্য কিউলেক্স মশা, এটা হচ্ছে 06, ঠিক আছে? আর ওইদিকে আমরা পড়ছি কি? শশা থেকে শুরু করছি। এই শশার মতো, শশাও যেরকম এরকম লম্বা লম্বা হয়, আবার পাট গাছও অনেক লম্বা লম্বা হয়, এই জন্য শশা আর পাট এই দুইটা কিন্তু সেম, ঠিক আছে? 14। এরপরে কি আছে? শশাতে আমরা কি দেই? পেঁয়াজ দেই, পেঁয়াজ, পেঁয়াজ হচ্ছে 16। এরপরে সালাদ বেশি বানানোর জন্য কি করি? এই বাঁধাকপি, তারপরে কি মূলা, এইসব জিনিসপত্র দেই, এগুলোতে হয় 18। পেঁপে, মূলা এগুলো হয় 18, 20 নাই। এরপরে আমাদের ছিল হচ্ছে 22, তাই না?
22 ছিল আর হলো 24 ছিল। 22 ছিল হচ্ছে ভুট্টা, মানুষ 24 ঘন্টা ভাত খায়, এই জন্য 24-এ হচ্ছে কি ধান, আর 24 উল্টা 42 এটা হচ্ছে গম। এই তো অনেক মুখস্থ হয়ে গেল। তো এইসব চার্ট এগুলো কোনো ব্যাপার না, তুমি নিজের মতো করে চিন্তা করে করে এরকম অনেক কিছু বানাইতে পারবা, পড়তেও পারবা। পারবা না এখন সব? হ্যাঁ, ভুট্টা ছিল 20, মানে 22 নাই আর কি। হ্যাঁ, পড়ানোর সময় ক্রিকেট নিয়ে একটু কথা বললেন তাহলে মনোযোগ বেড়ে যায়। এখন তুই বল যে তাইলে 2011 সালে শ্রীলঙ্কা টিম, সেটার কোচ কে ছিল বল। 2011 সালে ওয়ার্ল্ড কাপের সময় শ্রীলঙ্কা টিমের কোচ কে ছিল? গুগল না করে সরাসরি বল, দেখি পারিস কিনা। কই পালাই গেছে নাকি? হাল্ক কোথায়? হাল্ক তোর অরিজিনাল নাম কি রে? 14 ঘন্টা পরে গুগল করে এসে চন্ডিকা হাতুড়ু সিং অ্যান্সার দিলে হবে না। পারলে তো সাথে সাথেই মেসেজ দিত, তাই না? ওকে লাইভে ক্রিকেট নিয়ে করেছো। হাল্ক ওরফে আল মাহিন, তোর নাম ডক্টর হাল্ক কেন? তোর তোর ছবি দে এখানে দেখি তোর কেমন বডি। জিম করা ছবি দে। ঠিক আছে, ওকে, তাহলে ক্রোমোজোম সংখ্যা আমরা পারলাম। ওকে, তাহলে এখানে আর সময় নষ্ট করা যাবে না, এখানে আমরা পড়ে ফেলছি মোটামুটি। এবার আসো ক্রোমোজোমের ভৌত গঠন, ক্রোমোজোমটা দেখতে আসলে কেমন, তাহলে আমরা সেটা পড়বো। তাহলে ক্রোমোজোম প্রথমে থাকে কি সুতার মতো, এই সুতার মতো গঠনটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন, যেটা ক্রোমোজোমের মূল উপাদান আর কি, যেটা অ্যাকচুয়ালি আসলে ডিএনএ প্রোটিন যৌগ। ওই যে বলছি নিউক্লিয় প্রোটিন, নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ, তার সাথে হচ্ছে প্রোটিন থাকে। কিভাবে থাকে এই জিনিসটা দেখো, এই যে এই জিনিসটা দেখো, এটা হচ্ছে একটা বড় বিশাল ক্রোমোজোম, এইটার মধ্যে কি আছে এরকম পেঁচানো 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 ক্রোমাটিন আছে। এখন যেটা বেশি প্যাচালা দেখো, যেটা বেশি প্যাচ এটাকে আমরা বলি হেটারোক্রোমাটিন, আর যেটার মধ্যে অল্প প্যাচ এটাকে আমরা বলি ইউক্রোমাটিন। এই ইউক্রোমাটিন অংশের একটা অংশকে যদি আমরা একটু জুম করি, জুম করলে দেখব এই যে এখানে যে সুতার মতো জিনিসটা আছে, এটা কি অ্যাকচুয়ালি জানো ডিএনএ। এটা অ্যাকচুয়ালি কি ডিএনএ, ডিএনএ পেঁচানো পেঁচানো অবস্থায় আছে। এই যে একটা লাইন দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি এরকম ডিএনএ, ঠিক আছে, এরকম ডিএনএ স্পাইরাল সিঁড়ি। এই জিনিসটাই এরকম মানে বোঝা যায় না আর কি, সেরকম একটা লাইন আকারে দেখা যায়, এই যে একটা লাইন আকারে দেখা যায়। সো এটাকে জুম করলে ভিতরে তুমি দেখতে পারবা ডিএনএ কিভাবে আছে। এই দেখো, এই যে ডিএনএ কিছু দূর গিয়ে এইগুলো হচ্ছে গোল গোলগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। সো হিস্টোন প্রোটিনের একটা দলা আছে, এখানে একটা হিস্টোন প্রোটিনের দলা আছে, এখানে একটা হিস্টোন প্রোটিনের দলা আছে। তো এই ডিএনএ গুলা গিয়ে হিস্টোন প্রোটিনের চারপাশে পাক খায়, এরপরে আবার সোজা আবার পাক খায়, আবার সোজা আবার পাক খায়। সো এই সোজা অংশকে তুমি যদি একটু জুম করো, জুম করলে দেখবা এই যে তোমার যে ডাবল হেলিক্স ডিএনএ সেটা তুমি দেখতে পারবা। তুমি কি বুঝতে পারছো? আমরা যে মেইন ক্রোমোজোমের যে গঠন দেখি বা ক্রোমাটিড দেখি, যেটা আমরা আসলে ওই যে মেটাফেজ পর্যায়ে এরকম দেখা যায়, দুইটা ক্রোমাটিডে বিভক্ত দেখা যায়, সেইটাকে তুমি জুম করতে থাকলে প্রথমে এরকম সুতার মতো ক্রোমাটিন পাবা। যেগুলো প্যাচ লাগানো সুতা এটাকে আমরা বলি হেটারোক্রোমাটিন, আর যেগুলো কম প্যাচালা সুতা এটাকে আমরা বলি ইউক্রোমাটিন। ঠিক আছে, এই ইউক্রোমাটিনকে তুমি যদি একটু জুম করো দেখবা এরকম লুপ ডিএনএ এর অংশ আছে। এইটাকে আর একটু জুম করলে তুমি কি দেখবা, এই যে এরকম দেখবা ডিএনএ, তারপরে হিস্টোন প্রোটিনের চারপাশে প্যাচ খাইছে, আবার ডিএনএ, আবার হিস্টোন প্রোটিনের চারপাশে প্যাচ খাইছে। ঠিক আছে, এটাকে বলে ডিএনএ লিঙ্কার। আর এই মাঝখানের অংশটুকুকে জুম করলে তুমি অ্যাকচুয়ালি ডিএনএ দেখতে পারবা। তাহলে অ্যাকচুয়ালি ক্রোমোজোম কি দিয়ে গঠিত? এই যে ডিএনএ আর হচ্ছে হিস্টোন প্রোটিন। তো ডিএনএ আর হিস্টোন প্রোটিন কিভাবে থাকে এটা কি বোঝা গেছে এখন? এতদিন তুমি উল্টা কি ভাবতা? এই কনসেপ্টটা কিন্তু অনেকেরই নাই, ডিএনএ কোনটুকু, ক্রোমোজোম কোনটুকু, আবার জিন কোনটুকু। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই বুঝি না আমরা। তো ক্রোমাটিন বা রঞ্জিত সূত্রাকার দেহ, এই যে হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় যে ডিএনএটা থাকে,
এই ডিএনএটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওজোম। বোঝা গেছে? রঞ্জক ধারণের উপর ভিত্তি করে আমরা হেটারোক্রোমাটিন বলি, ইউক্রোমাটিন বলি। হেটারোক্রোমাটিন অংশ কি? অনেক বেশি পেঁচানো, মানে অধিক কুণ্ডলিত। তাহলে অধিক কুণ্ডলিত কে? হেটারোক্রোমাটিন। এবং যেহেতু সে অধিক কুণ্ডলিত, তার মধ্যে যে ডিএনএটা থাকে সেটা ইনঅ্যাক্টিভেটেড থাকে, ঠিক আছে? সে এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে না। আর যে অনেক সক্রিয় ডিএনএ থাকে, যার মধ্যে অ্যাক্টিভ ডিএনএ থাকে, সেটা হচ্ছে ইউক্রোমাটিন। বোঝা গেছে? সেটা হচ্ছে ইউক্রোমাটিন। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রোমাটিড। এটা আমরা জানি, ওই যে দুইটা যে ক্রোমোজোমের সমান এবং সমান্তরাল এক জোড়া ক্রোমাটিড থাকে, এই একটা ক্রোমাটিড আর নিচে আর একটা ক্রোমাটিড, ঠিক আছে? দুইটা ক্রোমাটিড, এদেরকে সিস্টার ক্রোমাটিড বলে, এটা আমরা সবাই জানি। এরপরে ক্রোমোজোমের মাঝখানে থাকে হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে ক্রোমোজোমের পুরোটাতেই রং হয়, পুরোটাতেই রং ধারণ করতে পারে, একটা জায়গায় রং ধারণ করতে পারে না, অরঞ্জিত অঞ্চল, এটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের জায়গায় যে কুঞ্চনটা থাকে এটাকে আমরা বলি মুখ্য কুঞ্চন, ঠিক আছে? এবং সেন্ট্রোমিয়ারের সাথে একটা ছোট্ট গাঠনিক অবকাঠামো থাকে যেটাকে আমরা বলি কাইনেটোকোর, এবং কাইনেটোকোরে মাইক্রোটিবিউল সংযুক্ত হয়। এটা আমি যখন কোষ বিভাজন পড়াইছি তখন পড়াইছি। এরপরে আছে স্যাটেলাইট। স্যাটেলাইট কোনটা? এই যে দেখো, এই যে দেখো, প্রথম থেকে দেখাই। তাহলে এই হচ্ছে একটা পুরা সিস্টার ক্রোমাটিড, এই হচ্ছে আরেকটা সিস্টার ক্রোমাটিড, এটা হচ্ছে আরেকটা। তাহলে এই একটা সিস্টার ক্রোমাটিড, এই একটা সিস্টার ক্রোমাটিড। এর সাথে যখন অন্য একটা ক্রোমোজোম আসে, আর এই একটা অন্য একটা ক্রোমোজোম, তাহলে এটার সাথে এটা কি? নন সিস্টার ক্রোমাটিড। এবং এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই আসলে এরকম কি হয়? ক্রসিং ওভার হয়, ঠিক আছে? মুখ্য কুঞ্চন, এই জায়গাটার নাম মুখ্য কুঞ্চন, যেখানে থাকে সেন্ট্রোমিয়ার এবং কাইনেটোকোর। আর এই যে শেষের মাথায় এই জায়গাটাকে বলা হচ্ছে গৌণকুঞ্চন। এই গৌণকুঞ্চনের পরের যে গোল্লা আকৃতি অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে স্যাটেলাইট। সবার জায়গায় স্যাটেলাইট থাকে না, সব জায়গায় স্যাটেলাইট থাকে না, ঠিক আছে? যেসব ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাদেরকে বলে স্যাট ক্রোমোজোম। যেমন ছোলার 1 নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। স্যাট কথাটার মানে কি? সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিও নিকো, ঠিক আছে? নিউক্লিনিকো, ওকে? টেলোমিয়ার, শেষের প্রান্তটাকে টেলোমিয়ার বলে। টেলোমিয়ারেজ এনজাইম মানুষের জরারোধে কাজ করে, ঠিক আছে? শেষ। এইটুকুই হচ্ছে আমার ক্রোমোজোমের গঠন। এগুলো পার্থক্য সব রিডিং দিবা, ক্রোমোজোম ক্রোমাটিডের পার্থক্য, ঠিক আছে? এগুলো সব রিডিং দিবা। আচ্ছা, এবার আসো ক্রোমোজোম কয় টাইপের আছে। আমরা জানি ক্লাসিফিকেশন সবসময় পড়তে হয়। তাহলে দেখো সেন্ট্রোমিয়ার কয়টা আছে এইটার উপর ডিপেন্ড করতেছে। যদি এরকম হয়, ধরো এরকম একটাই সেন্ট্রোমিয়ার, এটাকে বলে মনোসেন্ট্রিক, ঠিক আছে? যদি দুইটা সেন্ট্রোমিয়ার হয়, ডাইসেন্ট্রিক। দুইটা সেন্ট্রোমিয়ার হইলে ডাইসেন্ট্রিক, আর অনেকগুলো সেন্ট্রোমিয়ার হইলে পলিসেন্ট্রিক। যদি কোনো সেন্ট্রোমিয়ার সুস্পষ্টভাবে বোঝা না যায়, ওটাকে আমরা বলি ডিফিউজড। আর যদি একেবারেই সেন্ট্রোমিয়ার অ্যাবসেন্ট থাকে, এ ফর অ্যাবসেন্ট, ওটাকে আমরা বলি অ্যাসেন্ট্রিক। এই যে দেখো, অ্যাসেন্ট্রিক, কোনো সেন্ট্রোমিয়ার নাই, একটা আছে মনোসেন্ট্রিক, দুইটা আছে ডাইসেন্ট্রিক, অনেকগুলো আছে পলিসেন্ট্রিক ক্রোমোজোম। ফাইন। সেন্ট্রোমিয়ারের নাম্বার অনুযায়ী ক্লাসিফিকেশন পড়লাম। এখন পড়তে হবে অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমিয়ারটা এক্স্যাক্টলি কোথায় আছে। ও কি মাঝ বরাবর আছে নাকি কর্নারের দিকে আছে, কোথায় আছে? যদি এইরকম ক্রোমাটিড তার মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার থাকে, তখন এটা হয় ভি আকৃতির, এবং মাঝ বরাবর থাকার কারণে এটাকে আমরা বলি মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যেটার আকৃতি হয় কি? ভি। যেটার আকৃতি হয় কি? ভি। যদি একটু মাঝ থেকে একটু সামনের দিকে হয়, তখন এটাকে বলি সাব মেটাসেন্ট্রিক, যেটার আকৃতি হয় এল, এরকম এল, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে উপপ্রান্ত কেন্দ্রিক, মানে একেবারে প্রান্তে না, প্রান্তের একটু কাছাকাছি, সেটাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক, ঠিক আছে? এটা দেখতে হয় জে এর মতো, জে। আর প্রান্ত কেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, এটা দেখতে হয় আই এর মতো, ঠিক আছে? তাহলে কোনটা কি আকৃতির এটা আসবে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। খুবই সহজ, বাট পরীক্ষায় আসে 1 মার্ক শিওর পাবা। এবার আসো লিঙ্গ নির্ধারণের ভিত্তিতে ক্রোমোজোম 2 ধরনের, একটা হচ্ছে অটোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। আমাদের বডিতে 2 ধরনের কোষ থাকে, দেহকোষ, জনন কোষ। দেহকোষের যত ক্রোমোজোম আছে তারা হচ্ছে কি? দেহকোষের যত, দেহকোষ বললাম, জনন কোষের মধ্যে যে ক্রোমোজোম থাকে ওইটাকে আমরা বলি হচ্ছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে? সেক্স ক্রোমোজোম হয় এক্স এবং ওয়াই,
এক জোড়া হয় সেক্স ক্রোমোজোম আর 22 জোড়া হয় অটোজোম। তাহলে যে কোনো একটা কোষ তার মধ্যে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর এক জোড়া হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। এই এক জোড়া মানে হচ্ছে দুইটা, সে এক্স এক্স এই ফরম্যাটে থাকতে পারে, এক্স ওয়াই এই ফরম্যাটেও থাকতে পারে। এক্স ওয়াই যদি থাকে তার মানে সে একজন ছেলে, এক্স এক্স যদি থাকে তার মানে সে একজন মেয়ে। ওকে, আচ্ছা এবার আসো, তাহলে ক্রোমোজোমের ভৌত গঠন দেখলাম, দেখতে কিরকম, সেন্ট্রোমিয়ারের অবস্থান কিরকম, এই সমস্ত জিনিস পড়লাম। এখন আসে রাসায়নিক গঠন, মানে অ্যাকচুয়ালি কি কি থাকে। আমরা অলরেডি এটা 14 বার বলে ফেলছি, এতবার কেন বলতেছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে। নিউক্লিক অ্যাসিড কোনটা থাকে? ডিএনএ থাকে। আরএনএ সাধারণত ক্রোমোজোমে থাকে না, খুবই কম পরিমাণে থাকে। প্রোটিন থাকে কোনটা? প্রোটিন থাকে হিস্টোন প্রোটিন, শতকরা 55 ভাগ। ঠিক আছে, এই যে হিস্টোন প্রোটিন থাকে। প্রোটামিন পাওয়া যায় শুধুমাত্র শুক্রাণুর ক্রোমোজোমে। তাহলে এই প্রশ্নটাও আসবে, শুক্রাণুর ক্রোমোজোমে কোনটি বা কোন প্রোটিনটি পাওয়া যায়? প্রোটামিন। ওকে, এই যে ক্রোমোজোমের রাসায়নিক গঠনের একটা চার্ট আছে, নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, এছাড়া কিছু ধাতব এনজাইম এবং ধাতব আয়ন এবং এনজাইম থাকতে পারে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে ডিএনএ আরএনএ, প্রোটিনের মধ্যে থাকে হিস্টোন আর নন হিস্টোন, আর ধাতব আয়নের মধ্যে এগুলো থাকে, এরকম কিছু এনজাইম থাকে, এগুলো তুমি পড়তে পারো, কোনো অসুবিধা নাই। এই যে হিস্টোন প্রোটিনের কথা বললাম, এই হিস্টোন প্রোটিনটা কিন্তু ক্ষারকধর্মী, অ্যাসিডিক না, ক্ষারকধর্মী। এবং হিস্টোন প্রোটিন হয় H1 2 3 4, 2 এর মধ্যে আবার এ আর বি আছে। তাহলে ক্রোমোজোমের দেখো আবিষ্কার পড়লাম, ওর অন্য কোনো নাম পড়লাম, ওর বৈশিষ্ট্য পড়লাম, গঠন পড়লাম। গঠনের মধ্যে বাহ্যিক গঠনটা দেখতে কিরকম সেটা পড়লাম, ওই যে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, এটা সেটা এগুলো পড়লাম। আর রাসায়নিক গঠনের মধ্যে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন থাকে, সেটা পড়লাম। আর হচ্ছে ক্রোমোজোমের কাজ। ক্রোমোজোমের সব কাজ তোমরা জানো, এরা বংশগতির ধারক বাহক। বাট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্রোমোজোম হলো জীবনের ব্লুপ্রিন্ট বা বংশগতির বাহক হিসেবে কাজ করে। ক্রোমোজোম বংশগতির বাহক হিসেবে কাজ করে, জীবনের ব্লুপ্রিন্ট। বোঝা গেছে? বোঝা গেল কিনা? ঠিক আছে, এই গেল হচ্ছে ক্রোমোজোম সম্পর্কিত পড়াশোনা। ওকে, তোমাদের তাহলে ক্রোমোজোম সম্পর্কিত পড়াশোনা শেষ হলো। কারো কোনো কোয়েশ্চেন আছে? বলতে পারো। রেগুলার ক্লাস করে কে কে? আমি একটু দেখি। হ্যাঁ, আদিবাকে দেখি, আলে আক্তার মিতিকাকে প্রতিদিন মনে হয় দেখি না, শশীকে দেখা যায়, হ্যাঁ লাবিবা ক্লাস করে, বাইজিৎ করে, আলম করে, জুথি করে, তাসনিম করে, আফিয়া করে, তুলি, সানজিদা এমি, পুষ্পিতা চৌধুরী, হ্যাঁ এগুলোর নাম পরিচিত লাগতেছে। ইথিকা, অর্পিতা, স্নিগ্ধা কুরি করে, স্বর্ণা করে, মালিহা করে, আফরিন আক্তার বৃষ্টি করে, হামিদা ইসলাম করে, ডক্টর হাল্ক তোকে তো আজকে প্রথম দেখলাম মনে হইতেছে, আল মাহিন, সাদিকা ইসলাম করে, এমএসসি হাবিবা, হাবিবা হ্যাঁ হাবিবারও নাম দেখছি, ইশরাত জাহান করে, মালিহা করে, হ্যাঁ পুতুলি করে। তোমার নাম কি? মাহবুবা রহমান? পুতুলি নাকি পুতুলাই? LY-তে তো হয় লাই নাকি? তিলকতমা হালদার, তিলোত্তমা শুনছি নাম, তিলকতমা শুনি নাই। তিলকতমা মানে কি? মনিরা খাতুন, ওমা, ও মানে উমা, আচ্ছা উমা ক্লাস করে, নাইস নেম। টুলাবাড়িয়া হাই স্কুল ক্লাস করে, এই টুলাবাড়িয়া হাই স্কুল কে? রাবেয়া বসি করে, ইয়াস। নিশাত্রমি করে, মিতুমণি করে, মিরাজ করে, মাসুমা করে, নিশাত্রমি, শাহরিন সুলতানা ক্লাস করা হয়, তবে কোয়েশ্চেন অ্যান্সার ছাড়া কমেন্ট করা হয় না। ওকে, অসুবিধা নাই, এত কমেন্ট করবা না, ক্লাস করবা মনোযোগ দিয়ে। মমো ভুইয়া আজকের ক্লাস ফার্স্ট ক্লাস, নিউ জয়েন করছি। বিকালে ক্লাস করছো 5টার সময়ের ক্লাসটা? মমো ভুইয়া। তাবাসসুম আক্তার ক্লাস করে, সার্ভার করে, হ্যাঁ করছো। কেমন লাগছে আজকে ফার্স্ট ক্লাস করছো যে?
পুতুলি, তোমার নাম পুতুলি ভাইয়া নাকি? আচ্ছা, বিপ্লব হোসেন। ওকে, ঠিক আছে। তোমরা বই পড়ো সবাই? তোমরা তো বই পড়ো না এখন, কেন জানি, ছেলেমেয়েরা। তোমরা কি বই পড়ো? মানে বই বলতে আমি বোঝাচ্ছি পড়ার বাইরে, মানে টেক্সট বুকের বাইরে বই পড়ো? কি বই পড়ো তোমার সবচেয়ে ফেভারিট? পুতুল বা মা বুবা, হ্যাঁ। পুতুলি নাম হইলে কেন পুতুল ডাকবে? তোমার কি বাসায় পুতুল ডাকে? এই পড়াই শেষ করতে কষ্ট হয়ে যায়। ইসলামিক বুক পড়ি। কেমন ইসলামিক বুক পড়ো? একটা নাম বলো। হামিদা ইসলাম। লাস্ট কোনটা পড়ছো সেটা বলো। ও বলছে পড়ে না, লিখে মাঝে মাঝে। তুমি যদি লিখেই থাকো, লেখক হওয়ার সবার আগের শর্ত হচ্ছে পড়া। অপরাজিতা দে, প্যারাসাইকোলজি। প্যারাসাইকোলজি কি বই পড়ছো লাস্ট? মাসমা পড়ছো পর্দা নারী, ভেরি গুড। সঞ্জিতা বলছে এখন কোনো বই পড়ি না, টেক্সট বুক ছাড়া। ফোন টিপে আর সময় পাই না, তবে কিছু লেখার চেষ্টা করি। ফোন টিপে সময় পাইস না, এক সময় বুঝবি রে। লাস্ট পড়ছে হতাশ হবেন না, প্যারাডক্সিক্যাল সাজিদ। গীতা পড়ি, ধর্মীয় বই, ভেরি গুড। উপন্যাস বেস্ট, উপন্যাস পড়ছি পূর্ব পশ্চিম। আবার ড্রামা দেখে একজন, গুড, ভালো ড্রামা দেখায়, ভালো, সমস্যা নেই। মোশতাক আহমেদ, মেঘে ঢাকা জোছনা। লাস্ট পড়েছি আলকেমিস্ট, কান্তার, পরিণীতা। যাক, অনেকেই পড়ো, শুনে ভালো লাগলো। বই পড়বা সাজিদ? আমি ফুল কমপ্লিট করছি। কমপ্লিট করার তো কিছু নেই রে, বই পড়ে কমপ্লিট করার কি আছে? বই তো পড়তেই থাকবা, মজা। বই পড়ে তো কমপ্লিট করার কিছু নাই। তো বই পড়বা। এই যে যতটুকু টাইম ফ্রি পাও, ইভেন এই যে পড়াশোনার বাইরে যখন তুমি ফ্রি টাইমটা পাও, তখন যদি বই পড়ো, এটা তোমার রিফ্রেশমেন্ট হিসেবে কাজ করবে এবং ভালোও লাগবে। তোমার ফোন টেপার চেয়ে অন্য একটা বই পড়েও তুমি যদি আধা ঘন্টা টাইম ব্যয় করো, এটা ভালো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? নিউজ দেখো, নিউজ দেখতে পারো। এখন অ্যাডমিশনের টাইমে তুমি শুধু সকাল 10টা বা রাত 8টা যে কোনো একটা সংবাদ এরকম শুনবা, শুধুমাত্র কারেন্টলি কি কি হচ্ছে এটা জাস্ট একটু জানার জন্য। আদারওয়াইজ নিউজ দেখা ভালো কোনো কাজ না, নিউজ দেখবা না, ঠিক আছে? আমি নিউজ দেখি না বোধহয় বহু বছর হয়ে গেছে, বহু বছর। নিউজ দেখবা না কখনো। নিউজ হচ্ছে সব কিছুই ম্যানিপুলেটেড, ঠিক আছে? কথাটা এখন বিশ্বাস হবে কিনা জানি না। যে কোনো নিউজই ম্যানিপুলেটেড, একটা ন্যারেশন সৃষ্টি করার জন্য নিউজ হয়। এটা বিশ্বের যে কোনো মিডিয়া, সেটা রয়টার্স থেকে শুরু করে সিএনএন, বিবিসি থেকে শুরু করে বাংলাদেশের প্রথম আলো বলো, ডেইলি স্টার বলো, সময় টিভি বলো, যমুনা, যেটাই বলো না কেন, যে কোনো নিউজ, যে কোনো পত্রিকা, যে কোনো নিউজ চ্যানেল, মিডিয়া, সেটা যাই বলো না কেন, যে কোনো টাইপের মিডিয়া, এটা সবসময় একটা ম্যানিপুলেটেড ন্যারেশন দাঁড় করানোর জন্য নিউজ করে। কখনোই নিউজ দেখবা না। বই পড়া থেকে রেস্ট নিয়েও যদি বই পড়ি, তাহলে রেস্ট কেন নিব? এটা হচ্ছে একটা বোকার মতো কথা। কারণ তুমি যেই বইটা পড়বা, ওইটা তো তুমি মানে ওইটা তোমার হার্ডওয়ার্ক কেন মনে হবে? ওইটা তো তুমি এন্টারটেইনমেন্টের জন্য পড়তেছো। ওইটা তোমার রেস্টের টাইমে তুমি ভাবতেছো ওই বই পড়তে, তোমাকে তার কষ্ট করে যদি তোমার বই পড়তে হয়, সেই বই তো আর তোমার পড়ার দরকার নেই। তাহলে তুমি অন্য কোনো কাজ করবা। বাট যারা বই পড়ে তাদের কাছে জিজ্ঞেস করে দেখবা যে বই পড়াটাই আসলে একটা রেস্ট, মানসিক প্রশান্তি, তাই না? ওকে, ঠিক আছে। আমি ছোটবেলায় প্রচুর বই পড়ছি, এখন পড়ি না অনেক দিন। ছোটবেলায় অনেক বই পড়ছি, সেটা তোমার ধর্মীয় বই থেকে শুরু করে, ইসলামী বই থেকে শুরু করে। তোমরা হচ্ছে তিন গোয়েন্দা বই পড়ছো কিনা জানি না কেউ। তিন গোয়েন্দা, তারপরে হচ্ছে মাসুদ রানার তিন গোয়েন্দার অনেক ভলিউম, প্রায় 300-400-র মতো। মাসুদ রানার এরকম 300-400 বই আছে, এইগুলা। তারপরে হচ্ছে যত হাদিসের বই ছিল, তোমরা জানি না তোমরা এখন হাদিসের বই পড়ো কিনা। আমি ছোটবেলায় হাদিসের বই পড়তাম অনেক।
তারপরে হচ্ছে সাহাবীদের জীবন টিবন এগুলো পড়তাম অনেক। এরপরে উপন্যাস প্রচুর পড়তাম, হুমায়ুন আহমেদের সব কিছুই মোটামুটি পড়ছি, হিমু, তারপরে হচ্ছে মিসির আলী, এর বাইরে ওর যত গল্পের বইটা ছিল ওইগুলা, জাফর ইকবালের সব পড়া হয়েছে। এরপরে কি আছে, এরপরে হ্যাঁ এইগুলার বাইরে আর পড়ছি হচ্ছে সব নন ফিকশন বই। এখন বেশি নন ফিকশন বই পড়া হয় অনেক। ইয়েস, কোরআন পড়বো অবশ্যই, তাফসির সহ। এটা একটা লাইফ চেঞ্জিং জিনিস। ইসলাম ধর্মের যারা আসো তারা তো অবশ্যই পড়বা তাফসির সহ কোরআন, অর্থ সহ কোরআন পড়বা। আর যারা অন্যান্য ধর্মের আসো তারা নিজেদের ধর্মগ্রন্থ পড়বা, নিজেদের ধর্মকে জানার জন্য বা অন্যের ধর্মকে জানার জন্য। মানে কেউ যদি জানতে চাও, ধরো যারা মুসলিম আছে তারা যদি জানতে চাও যে হিন্দু ধর্মর আসলে বিষয় আসলে কেমন, তারা অবশ্যই মানুষকে দেখে না বরং ধর্মগ্রন্থটা দেখবা, যে গীতা বা বেদ এইগুলা পড়ার চেষ্টা করবা। বা যারা হিন্দু ধর্মের আসো তাদের যদি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে ইচ্ছা হয় তারা কখনো মুসলিমদের দেখবা না, বিশেষ করে বাংলাদেশের মুসলিমদের তো দেখবাই না, কারণ আদর্শ মুসলিম পাওয়া খুবই কঠিন বিষয়। সো দেখা যায় কি মানুষকে দেখে ধর্ম বিচার করতে গেলে অনেক ভুল হয় আমাদের। তো এই জন্যই যদি তুমি খ্রিস্টান ধর্ম নিয়ে জানতে চাও তখন অবশ্যই তোমাকে খ্রিস্টান ধর্মের যে ধর্মগ্রন্থ আছে সেগুলো পড়তে হবে। ধর্মগ্রন্থ পড়া খুব ভালো জিনিস, এটা তুমি বুঝতে পারবা। হ্যাঁ, এবং বিশেষ করে নিজের ধর্মগ্রন্থ যেটা সেটা আগে খুব ভালো করে পড়া, এটা ম্যান্ডেটরি সবার জন্য। ঠিক আছে, আমি নিজেও সব এখনো পড়ে পারি নাই, কিন্তু তাফসির পড়ার চেষ্টা করি মাঝে মাঝে, তোমরা পড়বা। হ্যাঁ, বিষাদ সিন্ধু ইসলামিক বই বলা যায় না, ইসলামিক হিস্ট্রির বই, যদিও বিষাদ সিন্ধুর যে মীর মোশাররফ আলীর বই আছে এটা যদিও বলে যে এটাকে সঠিক হিস্ট্রি বলে না, এটা একটা অন্যরকম হিস্ট্রি, সঠিক হিস্ট্রি একটু ডিফারেন্ট আর কি। তো তারপরও বিষাদ সিন্ধু আমি পড়ছি, অনেক ভালো লাগছিল আমার। ইনফার্নো পড়ছো? হ্যাঁ, ড্যান ব্রাউনের বইগুলো অনেক ভালো, ইনফার্নো, লস সিম্বল, ভিঞ্চি কোড, তাই না? এগুলো তো মুভিও আছে অনেক, তাই না? দেখি এমন কোনো বইয়ের নাম বলো তোমরা যেটা আমি পড়ি নাই। তোমরা যা যা বলছো মোটামুটি আমি সবই পড়ছি। শার্লক হোমস, ইয়েস পড়েছি, শার্লক হোমস পড়েছি। অবিশ্বাস্য কাঠগড়া, হ্যাঁ ফেলুদা পড়ছি, কাকাবাবু পড়ছি। ও, খুব ছোটবেলায় মজার বই ছিল হচ্ছে টিনটিন, টিনটিন, তারপর হচ্ছে অ্যাস্টেরিক্স ওবেলিক্স, কমিক বই যেগুলো, তোমরা কি কেউ পড়ছো এগুলা? জানি না কয়টা উপন্যাস পড়ছি এটা তো বলতে পারবো না, অনেক পড়ছি অনেক। ছোটবেলায় বই পড়ার জন্য প্রচুর আমি মাইর খাইতাম, বাইরের বই পড়ার জন্য, মানে আমার আম্মা আমাকে খুব মাইর দিত আর কি। এক নজরে কোরআন পড়েছি, ইয়েস, খুবই ভালো বই, মিজানুর রহমান আজহারি হুজুরের। ঠিক আছে, তো একটু মানে রেস্টের মতোই আর কি, এই যে বই নিয়ে গল্প করলাম, ভালো লাগলো। আদর্শ হিন্দু হোটেল এটা এখনো পড়া হয় নাই, এটা আমি দেখছিলাম আমার কাছে ছিল, বাট পড়া হয় নাই এখনো। ওকে, আর এখন বেশিরভাগ সব হচ্ছে পড়া হয়। ও, আর মেডিকেলে তো মেডিকেলের বইয়েরই তো শেষ নাই। তারপরে হচ্ছে মেডিকেলে ওঠার পরে বেশি পড়া হয়েছে নন ফিকশন, মানে সেলফ হেল্প বই যেগুলা, তোমার হচ্ছে সেলফ হেল্পের যত মানে পপুলার বই আছে এগুলো মোটামুটি পড়া হয়ে গেছে। আর এখন রিসেন্টলি গত 2-3-4 বছর বিজনেসের বই অনেক পড়ি, কারণ এই যে কোচিং যেটা তোমাদের জন্য চালাই এটা তো এক ধরনের বিজনেস। সো বিজনেসের বই পড়ার চেষ্টা করি এখন রিসেন্টলি অনেক। ইয়েস, বিকজ আমার আগ্রহ আছে আর কি। যাই হোক, তো যার যেটাই ভালো লাগে বই পড়বা, বই পড়া কখনো বৃথা যাবে না। হ্যাঁ, বই পড়ে ওই যে অনেকের একজনের মনে হয়েছে যে তার ওই টাইমটা সময় নষ্ট, রেস্টের টাইমটা নষ্ট হবে, না, বই পড়া তোমার জন্য রেস্ট। ঠিক আছে, এটা তোমার অসম তত্ত্বজীবনী পড়েছি, ইয়েস। তো বই পড়াটা হচ্ছে তোমার, তোমরা অনেকে ভাবো যে বই পড়া অনেক সময় নষ্ট, বিশেষ করে আমার ছোট ভাইও দেখি খুব একটা বই পড়তে চায় না, বাট বই পড়লে তোমার ইমাজিনেশনটা যেভাবে ক্রিয়েট হবে, তোমার বাস্তব জগতের বিভিন্ন আইডিয়া কানেক্ট করার যে ক্ষমতাটা তৈরি হবে, এটা ইনসেইন, এটা বলে আসলে বোঝানো যাবে না। একজন মানুষ বই পড়ে এবং আরেকজন মানুষ বই পড়ে না, তারা লাইফে যত সামনে যাবে তাদের মধ্যে ডিফারেন্সগুলো তত বেশি প্রকট হয়। এবং আমি আমার আশেপাশে এমন কোনো সাকসেসফুল মানুষ দেখি নাই যার মধ্যে বই পড়ার অভ্যাস নাই, মানে ছিল না, অ্যাটলিস্ট ছোটবেলায় পড়ছে,
বা অ্যাটলিস্ট বড় হয়ে পড়ছে, এখন হয়তো ব্যস্ততার কারণে পড়তে পারে না, কিন্তু বই পড়ার অভ্যাস ছিল না এমন সাধারণত আমি খুবই কম দেখছি, খুবই কম, নেই বললেই চলে। যাদেরই আশেপাশে দেখছি বড় হয়েছে, সাকসেসফুল হয়েছে, বড় কিছু করছে, এভরিবডি এভরিবডি রিড বুকস, ঠিক আছে, লাভ বুকস। হ্যাঁ অবশ্যই। ড্রামা আর অ্যানিম দেখো, এই কথা বলতে বলতে পাগল বানিয়ে দিলে। এই ড্রামা আর অ্যানিমের মধ্যে কি আছে শেখার? ড্রামা আর কে ড্রামা দেখো, কে ড্রামাও আমি দেখছি, আমি দুনিয়াতে বহুত কিছু দেখছি, বহুত। কে ড্রামাও আমি দেখছি, অ্যানিম দেখি নাই খুব একটা বেশি। পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড, ইয়েস, ভেরি গুড বই। তোমরা যারা হচ্ছে সি ড্রামা কি, সি ড্রামা কি চাইনিজ ড্রামা, তোমরা হচ্ছে কি বলে পাকিস্তানি ড্রামা দেখো, কি ওই যে হানিয়া আমির, ওইটার নাম জানি কি ছিল, নাটকের নাম থাকি শারজিনা আর মুস্তফা, এটার নাম কি নাটকটার নাম, এটাও আমি দেখছি। শোনো তোমরা যা যা দেখো এগুলো সবই আমি বি ড্রামা কি বরিশালের ড্রামা, হ্যাঁ বরিশালের ড্রামা আমি দেখছি। তোমার বরিশালের সবচেয়ে ফেমাস ড্রামা হচ্ছে ইয়ে করে সাব্বির, মিশু সাব্বির তো নাম হয় না, না হ্যাঁ ও করে। আর মোশাররফ করিমের যে নাটকগুলো হয়, যমজ, যমজের যে 12-13টা আছে বরিশালের ভাষায়, এটা খুব ভালো লাগে। এই কামি হাম কামি তোমরা না, এরকম নাম নয়, পাকিস্তানি ড্রামাটার নাম কি ছিল, যাই হোক বহুত হয়েছে ড্রামা নিয়ে। হ্যাঁ মির সাব্বির, মিশু সাব্বির না। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের ড্রামা বই নিয়ে গল্প করলাম, কারণ তোমাদের হচ্ছে আজকে একটু পরপর 2টা ক্লাস, সবারই একটু টায়ারিং লাগবে আমি জানি, অসুবিধা নাই। গুড, যদি কোরআন পড়তে ভালো লাগে অবশ্যই পড়বা, তোমার কাছে যেটা ভালো লাগে ওটা তো আর তোমার রেস্টের টাইম নষ্ট হবে না। তুমি আবার কি সেন্টি খেয়ে গেলা নাকি? ঠিক আছে, আচ্ছা আসো তাইলে এবার আমরা একটু পড়ায় ব্যাক করি, অনেকক্ষণ গল্প হইল। হ্যাঁ কাফি মেকার সবাই জানে। কে ড্রামা একটা দেখছিলাম, কি জানি নাম, এখন মনে হয় যে বাংলা ডাবিং টাবিং পাওয়া যায়। তারপরে হচ্ছে তোমাদের ওই যে ইয়ে ড্রামাও থাকে না, কুরুলুস ওসমান, তারপরে হচ্ছে এরকম আরো কি কি টার্কিশ ড্রামা আছে, শেষ নাই, এন্টারটেনমেন্টের জগতের শেষ নাই। সো ইংলিশ সিরিজ মুভির কোনো শেষ নাই, এগুলো দেখবে অবশ্যই, এগুলোও তোমার পার্সপেক্টিভকে অনেক বড় করবে, কিন্তু অবশ্যই চেষ্টা করবা সবসময়। ও সবাইকে আমি যেই বইটা রিকমেন্ড করি, একটা বইয়ের নাম বলতে গেছিলাম ভুলে গেছি, অবশ্যই তোমরা একটু বড় হচ্ছ, সো যেটা পড়বা, একটা বই আমি একটু প্রথম দিকে রিকমেন্ড করি, সেটা হচ্ছে আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, ঠিক আছে, এই বইটা যারা পারবা অবশ্যই পড়বা। সো এই জিনিসটা সবারই পড়া উচিত, কারণ হচ্ছে আমাদের মোটামুটি আমাদের লাইফে অনেক বায়াস আছে, আমরা ভাবি একটা জিনিস এরকম, বাট এই বায়াসগুলো যে আমাদের কোনো একটা আইডিয়ার প্রতি যে বায়াস, এগুলো যে কত বড় বায়াস, বা যে কোনো মিডিয়ার বায়াস যে আমাদের জন্য কত বড় বায়াস, এইটা থেকে আসলে আমরা যদি একটু বের হইতে চাই, তখন আমাদেরকে নিজেদের মাইন্ডের মধ্যে সুন্দর করে ক্লিয়ারলি ভাবতে পারতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা আসলে জাস্ট একটা প্রলোভন বা একটা প্রমোশন, আর কোনটা অ্যাকচুয়াল, এই জিনিসগুলো বুঝতে শেখা, ঠিক আছে, আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, এই বইটা তোমরা পড়বা, দেখবা যে অনেক, হ্যাঁ অনেক দেখবা যে হচ্ছে তোমার ইয়ে হবে, কি হবে, কি বলতে গেছিলাম ও কমেন্ট দেখে ভুলে গেলাম, তোমার অনেক হচ্ছে তোমার একটা মেন্টাল আপগ্রেড হবে, তোমার একটা পার্সপেক্টিভ শিফট হবে, চেঞ্জ হবে, ঠিক আছে, এইটা একটা বই। আর আরেকটা হচ্ছে হ্যাবিট ফর্মিং, যে কোনো একটা বই তুমি পড়বা অবশ্যই, হ্যাবিট ফর্মিং, এটা তোমাকে লাইফে অনেক ইয়ে দিবে, দ্য পাওয়ার অফ হ্যাবিট আছে, হ্যাঁ পাওয়ার অফ হ্যাবিট আছে, এরপর হচ্ছে আলী আবদালের একটা বই আছে, এটা পড়তে পারো, প্রোডাক্টিভিটি রিলেটেড একটা বই আছে, ওইটা পড়তে পারো। কিছুই দেখে নাই, সুলতান সুলেমান, দিল আছে, হ্যাঁ একজন বলছে ভাই আপনি সবই দেখেন, হ্যাঁ আমি সবই দেখছি, বা দেখি বলতে এখন তো সময় পাই না। হ্যাঁ অ্যাটমিক হ্যাবিট, অফকোর্স অ্যাটমিক হ্যাবিট, হ্যাঁ হ্যাবিটের জন্য একটা বই যদি পড়ো বেস্ট, এটা পড়তে পারলেই হবে। অ্যাটমিক হ্যাবিটের রাইটার হচ্ছে জেমস ক্লিয়ার,
ও কিন্তু হার্ভার্ড বা এমআইটি কোনটার জানি প্রফেসর। খুবই মারাত্মক, খুবই দারুণ, অ্যাটমিক হ্যাবিট। আর আরেকটা বইয়ের আমার ব্যক্তিগত রিকমেন্ডেশন হচ্ছে রায়ান হলিডের যে কোনো বই পড়বা। যদি লাইফে প্যারাহীন চিল কিভাবে থাকতে হয় সেটা যদি শিখতে চাও, রায়ান হলিডের বই পড়বা, ঠিক আছে? কারণ ও হচ্ছে স্টয়িক ফিলোসফি নিয়ে বই লেখে। স্টয়িক ফিলোসফি নিয়ে পড়াশোনা করতে পারো চাইলে, তো স্টয়িক ফিলোসফির বই পড়বা, ঠিক আছে? অবশ্যই অবশ্যই বই পড়বা। আর আমার অল টাইম ফেভারিট যদি পড়তে চাও, বলতে চাও যে লাইফের পারপাস বা আমার লাইফের গাইডিং প্রিন্সিপাল একটা বই, সেটা হচ্ছে কি জানি এখন ভুলে যাই সব কিছু, জয় শেঠির বই পড়বা, জয় শেঠি। ওর যে বইটা আছে, এটা হচ্ছে ওর দুইটা বই আছে, একটা হচ্ছে 8 রুলস অফ লাভ, আর প্রথম যে বইটা আছে থিঙ্কিং লাইক এ মাঙ্ক, থিঙ্ক লাইক এ মাঙ্ক। এটা হচ্ছে মোটামুটি আমার লাইফের গাইডিং প্রিন্সিপাল একটা বই। সো চাইলে এই বইটা তোমরা পড়তে পারো, অবশ্যই লাইফে একবার হইলেও এই বইটা পড়ে দেখতে পারো। চমৎকার চমৎকার, এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অনেকক্ষণ মনে হয় গল্প করছি, এবার আমাদের একটু পড়াশোনায় ফেরা উচিত। চলো তাহলে নিউক্লিক অ্যাসিড, ওকে, নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড আছে দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। আমরা সবাই জানি ডিএনএটা থাকে হচ্ছে সাধারণত নিউক্লিয়াসের মধ্যে, আর আরএনএর 90%ই আসলে পাওয়া যায় সাইটোপ্লাজমে, বাকি 10% থাকে, অল্প একটু থাকে নিউক্লিওলাসের মধ্যে, নিউক্লিওলাসের মধ্যে। তো এই নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে তৈরি? নাইট্রোজেন এবং ফসফরাস 15%, 10%, এই জিনিসগুলো দরকার। এখন আসো নিউক্লিক অ্যাসিড কি জিনিস, নিউক্লিওসাইড কি জিনিস, নিউক্লিওটাইড কি জিনিস, এগুলো তোমরা সব জানো, বাট অবশ্যই এই জানা জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে। যেমন নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান তিনটা, সুগার, বেস আর হচ্ছে ফসফরিক অ্যাসিড। তা আমাকে বলো কোনটার সাথে কি মিলাইলে, নিউক্লিওসাইড কোনটা আর নিউক্লিওটাইড কোনটা, আমাকে বলো। নিউক্লিওসাইড মানে কি, নিউক্লিওটাইড মানে কি? ইয়েস, আপাতত মেডিটনিক শেষ করো মিতুমণি, ভেরি গুড, খুব ভালো একটা কথা বলছো। অ্যাডমিশন টাইমে মেডিটনিক শেষ করো, অন্য বই বাদ দিয়ে অ্যাডমিশন টাইম শেষ হলে পড়বা, এটা ভালো একটা কথা বলছো। ওকে, তাহলে বলো নিউক্লিওসাইড কি আর নিউক্লিওটাইড কি, দ্রুত বলো। পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। এখন নিউক্লিওসাইড কি, নিউক্লিওটাইড কি, বলো। সুগার আছে দুই প্রকার, একটা হচ্ছে রাইবোজ সুগার, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। ডিঅক্সি রাইবোজ সুগার কেন ডিঅক্সি? কারণ ওর 2 নাম্বার কার্বনে কি নাই, অক্সিজেন নাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, এই জন্য ডিঅক্সি রাইবোজ সুগার। নাইট্রোজেন বেস কয় টাইপের আছে? 2 টাইপের, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের উদাহরণ হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন, এজি। আর পাইরিমিডিনের উদাহরণ হচ্ছে থায়ামিন, সাইটোসিন আর হচ্ছে ইউরাসিল, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল, ঠিক আছে? তাহলে এর সাথে বন্ড করে টি, জির সাথে বন্ড করে সি, আর আরএনএর মধ্যে থায়ামিন থাকে না, তার বদলে ইউ এর সাথে এ বন্ড করে। তো একটা পিউরিনের সাথে একটা পাইরিমিডিনের বন্ধন হয়। পিউরিন নাম ছোট কিন্তু দেখো 2 রিং, পাইরিমিডিন নাম বড় কিন্তু 1 রিং, ঠিক আছে, মনে থাকবে? ওকে, ডিএনএতে সাধারণত অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন এই 4টা জিনিস থাকে, আর আরএনএতে থায়ামিনের বদলে কি থাকে, ইউরাসিল থাকে। এই পড়াগুলো খুব সহজ, খুবই বেসিক, বাট এইগুলা থেকেই প্রশ্ন আসবে। এখন এই বেসগুলোর নাম কোত্থেকে আসলো? প্রথম কথা থাইমিন, এই থাইমিনের নাম আসছে থাইমাস থেকে, আমাদের গলায় একটা গ্ল্যান্ড আছে, এটার নাম হচ্ছে থাইমাস। সো থাইমাস থেকে আসছে হচ্ছে থাইমিন, ওকে। অ্যাডিনো, হ্যাঁ অ্যাডিনিন কোথা থেকে আসছে? অ্যাডিনো মানে হচ্ছে গ্ল্যান্ড, এটাও গ্ল্যান্ড থেকে পাওয়া গেছে। সাইটোসিন পাওয়া গেছে সাইটো বা সেল, হ্যাঁ, কোষ থেকে। গুয়ানিন এসেছে গুয়ানো, গুয়ানো মানে কি, বাদুড় বা সি বার্ডের পড়ন্ত মল, সেখান থেকে আসছে। এই নামগুলো পড়লাম। আচ্ছা, আর শেষেরটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এখন দেখো একটা বেস এবং একটা সুগার, তাইলে সুগার, বেস, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, যেটাকে আমরা বলি অ্যাসিড। তাহলে এই বেস আর সুগার এই দুইটা যুক্ত হইলে এটাকে আমরা বলি নিউক্লিওসাইড, আর তার সাথে যখনই একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় ওটাকে আমরা বলি নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এবং অনেকগুলো নিউক্লিওটাইড
মিলে তৈরি হয় কি বলো, অনেকগুলা নিউক্লিওটাইড মিলে তৈরি হয়, এই যে দেখো এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হইলে ওটাকে আমরা বলি নিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে নিউক্লিওসাইড কি টাইড কি অবশ্যই অবশ্যই পারতে হবে। তাহলে দেখো এরপরে নিউক্লিওটাইডগুলো অনেকগুলো হয়, ধরো এরকম একটা নিউক্লিওটাইড, এরকম একটা নিউক্লিওটাইড, এরকম একটা নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডগুলো জোড়া লাগলে এটাকে আমরা বলি নিউক্লিওটাইড চেইন, যেটাকে বলি পলিনিউক্লিওটাইড। একটা না, অনেকগুলো নিউক্লিওটাইড আছে। তাহলে এই যে পলিনিউক্লিওটাইডের একটা চেইন, এটাই হচ্ছে আসলে ডিএনএর একটা সূত্রক বা একটা হেলিক্স। তাহলে এই পাশে একটা পলিনিউক্লিওটাইড চেইন থাকবে, এই পাশে একটা পলিনিউক্লিওটাইড চেইন থাকবে, এবং এরা মিলে এরকম প্যাচ লেগে আসলে ডিএনএ হবে। বোঝা গেছে? বোঝা গেল কি না? ডিএনএ এর নাম কি? ডিএনএ এর নাম হচ্ছে জীবনের আণবিক ভিত্তি। ডিএনএ এর নাম হচ্ছে জীবনের আণবিক ভিত্তি। ঠিক আছে, ডিএনএ সাধারণত দ্বিসূত্রক হয়, বাট বৃত্তাকার ডিএনএ পাওয়া যায় কোথায়? আমি বলছি অলরেডি, এগুলো পড়াইছি, এই জন্য একটু দ্রুত দ্রুত যাচ্ছি। হ্যাঁ, বৃত্তাকার ডিএনএ পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে, বৃত্তাকার ডিএনএ পাওয়া যায় ক্লোরোপ্লাস্টে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসে শারগাফস রুল। কি শারগাফস রুল? হচ্ছে ঠিক যেই পরিমাণ অ্যাডিনিন থায়ামিন থাকবে সেই পরিমাণ সি আর জি সাইটোসিন গুয়ানিন থাকবে, এই যে সমান সমান পরিমাণে থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে শারগাফস রুল। এবার আসে ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ মডেল। এই ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ মডেল আমরা পড়বো কোত্থেকে? এই যে এই জিনিসটা একটু দেখতে হবে আমাদের, এই জিনিসটা দেখো, একটা প্যাচ উঠে গেছে এই দিকে আর একটা প্যাচ নামছে এই দিকে। ঠিক আছে, তো যাই হোক, এই যে দুইটা প্যাচ আছে, এই দুইটা প্যাচের মধ্যে তোমার টোটাল 3টা নাম্বার তোমাকে জানতে হবে, 3টা নাম্বার। এই পুরোটাকে বলে হচ্ছে একটা প্যাচ, মানে এই যে দেখো এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত হচ্ছে একটা প্যাচ। তো এই ডিএনএ এর একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। একটা প্যাচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। এখন এই 34 অ্যাংস্ট্রমের মধ্যে কিভাবে থাকে জিনিসটা দেখো, এই যে একটা অ্যাডিনিনের সাথে থাইমিন, সাইটোসিনের সাথে গুয়ানিন। জিনিসটা কেমনে আমি একটু আরো ভালো করে বুঝাই। এই যে দেখো ডিএনএ একটা সূত্রক আসলে কেমনে থাকে, পি এস পি এস পি এস এইভাবে থাকে, মানে ফসফেট সুগার এইভাবে। এই সুগারের সাথে থাকে হচ্ছে বেজ। বেজ বলতে কি? অ্যাডিনিন, তার সাথে ডাবল বন্ডে এই পাশে থাকবে থাইমিন। তাহলে এই থাইমিন আবার একটা সুগারের সাথে থাকে, এখানে ফসফেট থাকে, ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট। বোঝা গেছে? বোঝা কি যাচ্ছে? এই দেখো এই অংশটুকুকে বলে হচ্ছে নিউক্লিওসাইড, আর নিউক্লিওসাইডের সাথে যখন এই যে একটা ফসফেট যুক্ত হয় এটাকে বলে নিউক্লিওটাইড। তাহলে এই একটা নিউক্লিওটাইড, এরপরে সিমিলার, এখানে আরেকটা নিউক্লিওটাইড হয়, এখানে আরেকটা নিউক্লিওটাইড হয়, এভাবে অনেকগুলো পলিনিউক্লিওটাইডের একটা চেইন হচ্ছে ডিএনএর একটা সূত্রক। সেম এই পাশে আরেকটা চেইন থাকে। বোঝা গেছে? এভাবে থাকে। এখন এর সাথে থাকে টি, হ্যাঁ, তারপরে ধরো জির সাথে থাকবে ট্রিপল বন্ড দিয়ে সি, এরকম থাকে। এখন এই যে একটা প্যাচ, ধরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা প্যাচ, এই একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এর মধ্যে এইরকম ভাবে এই যে দেখতেছো বেস পেয়ার, একটা বেসের সাথে আর একটা বেস যুক্ত, বা একটা পুরো নিউক্লিওটাইড। তাহলে এই ধরো একটা নিউক্লিওটাইড, এই ধরো একটা নিউক্লিওটাইড, তাহলে দুইটা নিউক্লিওটাইড একটা পেয়ার হইলো, এই হচ্ছে একটা নিউক্লিওটাইডের সেট। তাহলে এরকম ভাবে 1 2 3 4 হ্যাঁ 5 6 7 8 9 10, টোটাল 10টা নিউক্লিওটাইড থাকে একটা প্যাচের মধ্যে। তাহলে বলো টোটাল যদি 10টা নিউক্লিওটাইডের পেয়ার বা জোড় থাকে, তাহলে একটা থেকে আরেকটার দূরত্ব কত হবে? কে বলতে পারবে? একটা থেকে আরেকটার দূরত্ব কত হবে? ভেরি গুড। তাহলে পুরোটা যদি 34 অ্যাংস্ট্রম হয়, এই একটা থেকে আরেকটার দূরত্ব হবে হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। ভালো কথা। এবার আছে কি দেখো, এবার আছে কি, এই পাশে একটা চেইন আছে, এখানে একটা চেইন আছে, আর এখানে একটা চেইন আছে। এই দুইটা চেইনের মধ্যে দূরত্ব কত হবে? দূরত্ব হবে 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 20। তাহলে একটা প্যাচের দৈর্ঘ্য যদি জিজ্ঞেস করে, অ্যান্সার 34 অ্যাংস্ট্রম। একটা প্যাচের মধ্যে কয়টা নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। তাহলে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইড বা সিঁড়ির একটা ধাপ থেকে, মানে বেসিক্যালি জিনিসটা এরকম একটা মইয়ের মতো 1
2 3 4 5 6 7 8 9 10 এরকম 10টা ধাপ থাকে। এই পুরোটা হচ্ছে একটা প্যাচ, পুরোটা 34 অ্যাংস্ট্রম। এই একটা থেকে আরেকটার দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আর মইয়ের যে দুইটা লাঠি, এই লাঠি আর এই লাঠি, এই দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 20 অ্যাংস্ট্রম। পারা যাবে? পারা যাবে কি না? আশা করি পারা যাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, কিচ্ছু কঠিন লাগবে না, টেনশনের কোনো কিছু নাই। ওকে, সব দেখবা আস্তে আস্তে সহজ হয়ে গেছে। অ্যাডেনিন থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে, গুয়ানিন সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে। 34 অ্যাংস্ট্রম কি, 20 অ্যাংস্ট্রম কি, এগুলো পড়বা। কয় জোড়া নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া। প্রত্যেক পাশে হাইড্রোজেন বন্ড সংখ্যা 25। ডিএনএর আণবিক ওজন 10⁻6 থেকে 10⁹ এর মধ্যে। পড়াই ফেলছি। ডিএনএর কাজ কি? অবশ্যই এই যে রিডিং পড়বা, বাংলা কথাবার্তা। ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, বৈশিষ্ট্য ধারণ করে, মিউটেশনের ভিত্তি হিসেবে কাজ করে। খুব সূক্ষ্মভাবে শব্দগুলা দেখে দেখে পড়তে হবে, ঠিক আছে? ওকে, এইবার আসো, নেক্সট হচ্ছে তাহলে ডিএনএ পড়লাম, এবার হচ্ছে আরএনএ। তাহলে ডিএনএ হয় দ্বিসূত্রক, আরএনএ হয় একসূত্রক। কারণ আরএনএর 90%ই থাকে কিন্তু সাইটোপ্লাজমে। আমি বারবার বলছি আরএনএর 90% থাকে সাইটোপ্লাজমে, আর 10 ভাগ থাকে নিউক্লিওলাসের মধ্যে। আরএনএ আছে টোটাল 5 টাইপের, জাস্ট এই 5 টাইপের নাম জানতে হবে আমার। 5 টাইপের নাম জানতে হবে। প্রথম টাইপ টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। এই ট্রান্সফার আরএনএর কাজ কি? ট্রান্সফার আরএনএর মধ্যে মেইন কাজ কি? ট্রান্সফার আরএনএর কাজ হচ্ছে এ অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসে। কাকে নিয়ে আসে? অ্যামিনো অ্যাসিডের জন্য কোডন নিয়ে আসে, ঠিক আছে? তো টিআরএনএর গঠন দেখো, এই গঠনটাকে আমরা বলি হচ্ছে ক্লোভার লিফ। এই গঠনটার নাম হচ্ছে ক্লোভার লিফ গঠন। টোটাল কত ধরনের টিআরএনএ থাকে? 31 থেকে 42 ধরনের। ক্লোভার লিফ গঠনে কয়েকটা ফাঁস আছে। এইটাকে আমরা বলি প্রথমে হচ্ছে 3' প্রান্ত, আর এটাকে বলি 5' প্রান্ত। এটা কিন্তু একটাই সিঙ্গেল সূত্র। দেখো এটা কিন্তু একটা সিঙ্গেল, ঠিক আছে? এটা কিন্তু জাস্ট একটু মোচড়ায় আছে, বাট এটা একটা সিঙ্গেল সূত্র, জাস্ট প্যাচ খায় আছে। সো আরএনএ কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেড। 3' প্রান্ত, 5' প্রান্ত, এখানে একটা ফাঁস হয়, ফাঁসটাকে আমরা বলি টি ফাঁস। এইখানে হয় অতিরিক্ত বাহু, এটাকে বলে অ্যান্টিকোডন প্রান্ত, এটাকে বলে আমরা ডি ফাঁস। টি ফাঁস, ডি ফাঁস, অ্যান্টিকোডন প্রান্ত, আর একটা হচ্ছে অ্যাক্সেসরি বা অতিরিক্ত বাহু, ঠিক আছে? তাহলে 3' প্রান্ত যেটা, ওইটাকে আমরা বলি হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু। টি বাহু, অ্যান্টিকোডন বাহু, ডি বাহু, আরেকটা হচ্ছে অতিরিক্ত বাহু। এই 3'এর ওই প্রান্তটা সবসময় সিসিএ বা এসিসি যেটাই বলো, এরকমভাবে সজ্জিত থাকে। তাহলে এটা গেল টিআরএনএ। ও কি করে? জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএর দিকে নিয়ে আসে। এমআরএনএর দিকে নিয়ে আসে মানে কি? আমরা যখন ট্রান্সলেশনটা একটু বেসিক পড়বো, জানবো। সেকেন্ড জিনিস এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএর কাজ কি? মেসেঞ্জার আরএনএর কাজ হচ্ছে ডিএনএ থেকে কোড চুরি করে সাইটোপ্লাজমে নিয়ে আসা। নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে, ডিএনএ থেকে কোড চুরি করে সাইটোপ্লাজমে নিয়ে আসা। আমি একটু বেসিকটা দেখাই দিই। ধরো এই হচ্ছে একটা কোষ, এটা যদি একটা কোষ হয় এবং এটা যদি আমার নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের মধ্যে কথার কথা এখানে হচ্ছে আমার ডিএনএ আছে। এখন এই ডিএনএর যে স্ট্র্যান্ড আছে, এই স্ট্র্যান্ড থেকে আমার যে কোডগুলো আছে, এই কোডগুলোকে কপি করে আনতে হবে। তাহলে প্রথমে কে কাজ করে? এইরকম একটা এমআরএনএ এখানে বসে, সে এখান থেকে কোডগুলোকে কপি করে। কপি করার পরে সে এইখান থেকে এই যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে কার মধ্যে এসে বসবে? এসে বসবে সে এই বার্গার মানে রাইবোজোমের মধ্যে। রাইবোজোমের মধ্যে এই এমআরএনএটা এইভাবে বসলো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। তার কাজ কি? এই ডিএনএ থেকে কোড কপি করে নিয়ে আসা। এরপরে কোথা থেকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে হচ্ছে টিআরএনএ। এই টিআরএনএর এই সাইডে থাকে হচ্ছে অ্যান্টিকোডন, এই সাইডে থাকে হচ্ছে সিসিএ প্রান্ত। এই টিআরএনএটা এসে কোথায় বসবে? এইখানে বসবে, এইখানে বসবে। তাহলে এ কোড কপি করে আনছে 1 2 3, 1 2 3, এর মাথায়ও 3টা কোড আছে। এদের যদি মিলে তখন একটা অ্যামিনো অ্যাসিড থাকে। এই টিআরএনএ কি করে? এই মাথায় একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। এই অ্যামিনো অ্যাসিডটা টিআরএনএ রাইবোজোমের মধ্যে নিয়ে আসে এবং এমআরএনএর কোড অনুযায়ী প্রোটিন সংশ্লেষ হইতে থাকে। এটা একটা অ্যামিনো অ্যাসিড, পরে এই টিআরএনএ বের হয়ে যায়, আরেকটা টিআরএনএ আসে, আরেকটা অ্যামিনো অ্যাসিড, আরেকটা অ্যামিনো অ্যাসিড, আরেকটা অ্যামিনো অ্যাসিড, আরেকটা অ্যামিনো অ্যাসিড, আরেকটা অ্যামিনো অ্যাসিড। এইভাবে করে অ্যামিনো অ্যাসিডের একটা চেইন তৈরি হয়।
এভাবে অনেকগুলা চেইন, এই একটা 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 চেইন মিলে এইভাবে করে একটা আমার কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমাদের মেইন টার্গেট কি, এই ডিএনএ এর সংকেত অনুযায়ী প্রোটিন তৈরি করা। ডিএনএ ডুপ্লিকেট হলে ওটাকে আমরা বলি রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলে ওটাকে বলি ট্রান্সক্রিপশন, আর এই যে এমআরএনএ থেকে রাইবোজোমের মধ্যে কি তৈরি হলো, অ্যামিনো অ্যাসিড তৈরি হলো বা সেখান থেকে প্রোটিন তৈরি হলো, এই জিনিসটাকে আমরা বলি ট্রান্সলেশন। তাহলে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, বোঝা গেছে? বোঝা গেল কি না? ওকে, বোঝা গেল আশা করি। ঠিক আছে, তাহলে মেসেঞ্জার আরএনএর কাজ কি, নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে আসবে। ঠিক আছে, গেল। এরপরে আসতে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ কিছুই না, এই রাইবোজোম যে আমরা লিখলাম, এই রাইবোজোম তৈরি করতে ব্যবহার করা হয় হচ্ছে রাইবোজোমাল আরএনএ। মেইন যত টোটাল আরএনএ আছে তার 80 to 90% আসলে রাইবোজোমাল আরএনএ, কারণ রাইবোজোম গঠনে ব্যয় হয়। ঠিক আছে, আচ্ছা। আর এরপরে আছে হচ্ছে জেনেটিক আরএনএ। তো জেনেটিক আরএনএ কারা? আমরা অণুজীব চ্যাপ্টারে পড়ব যে কিছু ভাইরাস আছে বা ব্যাকটেরিয়া আছে যাদের বংশগতি বস্তু ডিএনএ এর বদলে আরএনএ, মানে তাদের মধ্যে ডিএনএ নাই। এখন কারোর মধ্যে যদি ডিএনএ না থাকে, তার তো বংশগতি বস্তুগুলোকে ট্রান্সফার করতে হবে, তার যে বৈশিষ্ট্য আছে সেটাকে তার পরবর্তী বংশে দিতে হবে। এখন এটা কে করবে? তাহলে ওই কাজটা করে একটা প্রকারের আরএনএ আছে, সেটাকে আমরা বলি হচ্ছে জেনেটিক আরএনএ। যেমন এই যে টোবাকো মোজাইক ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে না, তখন তার ওই ডিএনএ এর কাজটা করে হচ্ছে আরএনএ। যেই আরএনএটা ওই কাজটা করে সেটাকে আমরা বলি জেনেটিক আরএনএ। সবার শেষে থাকে মাইনর আরএনএ, এটা একটু এনজাইমের কাঠামো দান করে বা এনজাইম হিসেবে কাজ করে, এটুকুই কাজ। তাহলে 5 টাইপের আরএনএ এবং 5 টাইপের আরএনএর কাজ অবশ্যই অবশ্যই মাস্ট পারতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভুল করাই যাবে না। পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। ডিএনএ আরএনএর পার্থক্য অলরেডি আমি মুখে মুখে সব বলে ফেলছি, জাস্ট এখন রিডিং পড়বা। ওকে, ফাইন। এইবার আসলো আমাদের ডিএনএর রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তাহলে এখানে অলরেডি আমি একবার বেসিকটা বলছি, আমি তোমাকে আবারও বোঝাচ্ছি, দেখো। এবং কি কি পড়তে হবে আমি সেটাও বলে দিচ্ছি। তাহলে তুমি চিন্তা করো, আমার এই হচ্ছে একটা কি কোষ, তাই না? কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, ডিএনএ আছে। এখন আমার টার্গেট হচ্ছে নতুন একটা কাজ করতে হবে। সেই কাজ, ধরো কোষের কোনো একটা কাজ করতে হবে, সেই কাজের জন্য অনেক ধরনের জিনিস লাগে। এনজাইম লাগতে পারে, ধরো পরিপাকের জন্য এনজাইম লাগবে, অথবা দূরে কোনো একটা কাজ করতে হবে সেজন্য আমার হরমোন লাগতে পারে, অথবা ফর এক্সাম্পল আমার বডি শুকায় যাচ্ছে, সো আমার বডিতে প্রোটিন গঠন করতে হবে, তাই না? প্রোটিন কি করে, ক্ষয়পূরণ করে। তাহলে বিভিন্ন ধরনের এই এনজাইম হরমোন ছাড়াও অন্য অন্য ধরনের প্রোটিন আমার লাগতে পারে। তো আমাদের বডির যত কাজ আছে, যত ফাংশনালিটি আছে, এর সমস্ত কিছু কন্ট্রোল করে হচ্ছে প্রোটিন। এবং প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা স্পেশাল প্রোটিন লাগে। তো স্পেশাল প্রোটিনটা কিভাবে আসে সেটাই হচ্ছে আমাদের পড়াশোনা। এখন ধরো তোমার বাবার চুল হচ্ছে কালো, তাহলে তোমার স্বাভাবিকভাবে তুমি চাও যে তোমার চুলটা কালো হোক। তাহলে চুল কালো হওয়ার জন্য চুলে যে প্রোটিন লাগবে, ধরো তোমার স্কিনের টোন হবে কালো নাকি সাদা, মানে ফর্সা নাকি শ্যামলা হবে, সেইটার জন্য আলাদা প্রোটিন আছে। এখন ফর এক্সাম্পল তোমার বাবার চুল হচ্ছে কালো, তাহলে তোমার চুলও, তুমি তো সাদা চাও না, নিশ্চয়ই কালোই হবে। এখন এই যে বাবার চুলে যে কালো, তাহলে বাবার চুলে একটা কালো হওয়ার জন্য প্রোটিন আছে। তাহলে আমার চুলের জন্য কালো হওয়ার প্রোটিনটা লাগবে। তাহলে আমার বডিতে কালো চুলের জন্য প্রোটিনটা কিভাবে তৈরি হবে দেখো। আমি যখন জন্ম হয়েছি, বাবার শুক্রাণু থেকে ডিএনএ আমার মধ্যে কিন্তু আসছে। সো বাবার যে জেনেটিক কোড ছিল সেটা আমার ডিএনএর মধ্যে আছে, এবং আমার ডিএনএর কোথাও না কোথাও চুল কালো হওয়ার একটা সংকেত আছে, একটা কোড আছে। তুমি যদি ওই কোডটা কোনো মতে সাইটোপ্লাজমে নিয়ে আসতে পারো, তুমি সেই প্রোটিন বানাইতে পারবা। তাহলে এটা হচ্ছে তোমার টার্গেট। তাহলে তোমার প্রোটিন বানাবা কোথায়? প্রোটিন বানাবা তুমি এই যে প্রোটিন ফ্যাক্টরিতে। এটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, যার নাম কি? যার নাম হচ্ছে রাইবোজোম। এখন ফ্যাক্টরিতে গিয়ে বললা, ভাই আমাকে কালো চুল বানায় দেন। ফ্যাক্টরি বললো যে ঠিক আছে,
বানাই দিব, কোনো সমস্যা নাই। আমার দুইজনকে লাগবে, দুইজনকে লাগবে। একজন হচ্ছে কে টিআরএনএ, কারণ কি টিআরএনএ কি করতে পারে, অ্যামিনো অ্যাসিড, এই যে এগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড সাইটোপ্লাজমে প্রচুর অ্যামিনো অ্যাসিড আছে, প্রচুর অ্যামিনো অ্যাসিড আছে। আমার প্রোটিন বানাইতে তো অ্যামিনো অ্যাসিড লাগবে, কাঁচামাল লাগবে। কাঁচামাল কি, অ্যামিনো অ্যাসিড। তো এই অ্যামিনো অ্যাসিডগুলো কে আনতে পারবে, সব টিআরএনএ আনতে পারবে। ভালো কথা। কথা হচ্ছে এখন যে কোনো অ্যামিনো অ্যাসিড দিয়ে তো আমি আন্দাজে তোমার কালো চুলের প্রোটিন বানাইতে পারবো না। তোমার কালো চুলটা বানাইতে হলে আমার স্পেসিফিক কিছু অ্যামিনো অ্যাসিড লাগবে, যেমন এটা লাগবে, এটা লাগবে, হয়তো এটা লাগবে। এখন কোন তিনটা লাগবে এটা আমি কিভাবে বুঝবো? সেই কোডটা এই যে সেন্টারে, ডাটা সেন্টারের মধ্যে আছে, ডাটা সেন্টার ডিএনএর মধ্যে আছে। তাহলে এক কাজ করো, এমআরএনএ কে খবর দাও। কাকে খবর দাও? এমআরএনএ কে খবর দাও। কেন? এই বেটা আছে সাইটোপ্লাজমের মধ্যে। তো এ যেহেতু সাইটোপ্লাজমের মধ্যে আছে, এ করবে কি, এই ডিএনএর একটা সূত্রকে এরকমভাবে, দুইটা সূত্র থাকে না, সো দুইটা সূত্রকে এরকম ফাঁকা করে এক জায়গায় এসে বসবে। বসে একটা ডিএনএ থেকে সে ওই যে চুল কালো করার যে সিগন্যালটা আছে বা কোডনটা আছে, 3 সংখ্যার যে কোডনটা আছে, কথার কথা ইউএজি আছে বা সিসিএ আছে, যাই আছে, এই কোডনটা বা একটা কোডনের সিরিয়াল আছে, এই সিরিয়ালটাকে সে কপি করবে, ফটোকপি করবে। ফটোকপি করে সে এই নিউক্লিয়ার পোর দিয়ে বের হয়ে আসবে। আসার পরে এই এমআরএনএটা এখানে টেমপ্লেট হিসেবে বসে যাবে। কি করবে? টেমপ্লেট হিসেবে বসে যাবে। যখনই টেমপ্লেট হিসেবে বসলো, এই এমআরএনএর গায়ে কিন্তু কোডগুলো সব ফটোকপি করা আছে। কোডগুলা কি সব ফটোকপি করা আছে। কালো চুল হওয়ার যেই কোড, এই কোডটা কিন্তু এমআরএনএ এখন এখান থেকে ফটোকপি করে নিয়ে চলে আসছে। এখন রাইবোজোমের কাজ হচ্ছে জাস্ট এখানে যে কোড আছে সেই অনুযায়ী একটা টিআরএনএ আনবে, এখানে যে কোড আছে সেই অনুযায়ী একটা টিআরএনএ আনবে, এখানে যে কোড আছে সেই অনুযায়ী একটা টিআরএনএ আসবে। এসে বসে বসে তাদের যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে, এই অ্যামিনো অ্যাসিডগুলোকে, স্পেসিফিক যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে, এই স্পেসিফিক অ্যামিনো অ্যাসিডগুলো পরপর জোড়া লেগে যাবে এবং জোড়া লেগে একটা প্রোটিন তৈরি হবে। এই প্রোটিনটা তখন তোমার চুলকে কালো করবে। এটা কি বুঝছো? তোমরা সবাই বুঝছো? একটা 5 বছরের বাচ্চাকে বোঝানোর জন্য যেভাবে বোঝাইতে হয় সেইভাবে আমি তোমাকে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন বুঝাইলাম। তোমরা কি বুঝছো? হ্যাঁ, হ্যাকার এমআরএনএ, ইয়েস। তো এখন কথা হচ্ছে এইখানে তো একটা ডিএনএ আছে। এখন একটা ডিএনএ থাকলে তো হবে না। তোমার যখনই অন্য দেহে যাওয়া লাগবে তখন বিভিন্ন সময় ডিএনএটা ডুপ্লিকেট হওয়া লাগবে। এটাকেই আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তারপরে এই যে এমআরএনএ কোডটাকে কপি করলো, এটাকে বলে ট্রান্সক্রিপশন। আর এখানে এমআরএনএ কে দেখে দেখে টিআরএনএ থেকে অ্যামিনো অ্যাসিডগুলো এসে এসে যে প্রোটিন তৈরি হইলো, এটাকে বলে ট্রান্সলেশন। এখন 3টা প্রসেস থেকে কি লাগবে আমি সেটা বলে দিই। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ঠিক আছে? তো এইগুলা থেকে তোমরা এইচএসসির টাইমে এগুলোর ছবি আঁকছো, কেমনে কি হয়, মেকানিজম, এত কিছু বলছো, পড়ছো, এইগুলো তোমার এখন দরকার নেই। তোমার শুধুমাত্র দরকার হচ্ছে রেপ্লিকেশনের প্রয়োজনীয় উপাদান কি কি, স্টেপ কি কি। প্রয়োজনীয় উপাদান কি কি, স্টেপের হেডলাইনগুলা কি, প্রয়োজনীয় উপাদান কি কি বা উপকরণ কি কি, হেডলাইন কি। এই প্রয়োজনীয় উপকরণের মধ্যে স্পেসিফিক্যালি যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে এনজাইমগুলোর নাম। সেগুলো হচ্ছে এনজাইমগুলোর নাম থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? তো আমি হচ্ছে দেখাই দিব। হ্যাঁ, সব নোট করা লাগবে না, তো সব কিছু তো নোট করার জন্য না। আচ্ছা, ডিএনএ শুধুমাত্র এই শব্দটা পড়বা, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে রূপান্তরিত মানে রেপ্লিকেশন হয়, এটার ব্যাখ্যা ট্যাখ্যা কিছু আমার জানার প্রয়োজন নেই। এখন দেখো রেপ্লিকেশনের ধাপসমূহ এখানে অনেক আছে। ধাপগুলো শুধু হেডলাইন পড়বা, শুধু হেডলাইন পড়বা, এটার প্রসেস থেকে কোনো প্রশ্ন আসবে না। আমার আসবে কি জানো? আমার আসবে হচ্ছে এইখানে একটা ছক আছে, এই ছকটা থেকে প্রশ্ন আসবে। এখানে একটা ছক আছে, আমি দেখাচ্ছি।
রেপ্লিকেশনের জন্য কি কি লাগে? রেপ্লিকেশনের জন্য লাগে হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স। কি লাগে? রেপ্লিকেশন কমপ্লেক্স। রেপ্লিকেশনের জন্য প্রয়োজন কি? রেপ্লিকেশন কমপ্লেক্স। রেপ্লিকেশন কমপ্লেক্স মানে হচ্ছে অনেকগুলো এনজাইম আছে, 1 2 3 4 5 6 7টা এনজাইমের নাম আছে। এই 7টা এনজাইমকে একসাথে আমরা বলি রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম, দুইটা নামেই আমরা ডাকি। এখন এই এনজাইমগুলোর নাম এবং কাজ পড়লেই তুমি রেপ্লিকেশনটা বুঝে ফেলবা। কিভাবে বুঝবা দেখো, কিভাবে বুঝবা দেখো। প্রথমে ডিএনএ রেপ্লিকেশনের সময় প্রথম যে কাজটা, কি কাজ বলো তো? প্রথম যে কাজটা, এটা কি কাজ বলো তো? এইরকম ধরো একটা ডিএনএ আছে, তাহলে এর প্রথম কাজ কি? এর যে প্যাচটা আছে, এখানে যে প্যাচটা আছে, প্যাচটাকে খুলতে হবে। তাহলে এরকম ভাবে প্যাচ খুলে দেবা, এখানে প্যাচটা খুলে দিবা। এই প্যাচ খোলার জন্য তাহলে তোমার একটা এনজাইম লাগবে, সেই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ। তাহলে হেলিকেজের কাজ কি? রেপ্লিকেশন ফর্কে ডাবল হেলিক্সের প্যাচগুলো খুলে দেয়। 1 নাম্বার, ঠিক আছে? 1 নাম্বার বোঝা গেছে? আচ্ছা, 2 নাম্বার কাজ কি? প্যাচ তো তুমি খুলে দিছো, জোড় ভাইদেরকে আলাদা করে দিছো, এরা তো আবার লেগে যেতে চাইবে, অবশ্যই লেগে যেতে চাইবে, কাছাকাছি চলে আসতে চাইবে। তখন তুমি কি করবা? এখানে আরেকটা প্রোটিন লাগাই দিবা। এই প্রোটিনটা লাগাইলে এই দুইজন দুইজনকে বিকর্ষণ করবে। কি করবে? দুইজন দুইজনকে বিকর্ষণ করবে। কি করবে? বিকর্ষণ করবে। এটাকে আমরা বলি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ডের বাইন্ডিং প্রোটিন। তাহলে এখানে যখনই এসএসবিপিটা লাগবে তখন এই দুইজন আর একসাথে হতে পারবে না। বোঝা গেছে? তাহলে সেকেন্ড কাজ কার? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ডিএনএ অণুর একক স্ট্র্যান্ডে সংযুক্ত হয়, যাতে এরা পুনরায় আবার ওই যে দ্বিতন্ত্রী অবস্থায় ফেরত যেতে না পারে। তাহলে সেকেন্ড কাজ শেষ। প্রথম কাজ হলো হেলিকেজ, দ্বিতীয় কাজ হলো এসএসবিপি করে ফেললো। এখন এটা করতে গিয়ে একটা ঝামেলা হয়েছে। ঝামেলা কি হয়েছে? তোমরা পেঁচানো দড়ি দেখছো কখনো? এই যে এরকম পেঁচানো দড়ি দেখছো না? পেঁচানো দড়ি দেখছো? চিন্তা করো তো, এই দড়ির দুই মাথা, এই যে দুইটা দড়ি যে পেঁচানো থাকে, দুই মাথা যদি তুমি টান দাও, এই পাশে একটা গিট্টু মারা থাকে, তুমি যদি টান দাও কি হবে বলো তো? এই জায়গাটা অনেক বেশি কয়েলিং হবে না? এই জায়গাটুকু তখন অনেক বেশি পেঁচানো হবে না? এই জায়গাটুকু তুমি যদি এই দুই মাথা ধরে টান দাও, চিন্তা করো, একটু চিন্তা করো, চিন্তা করলেই পারবা, একটু চিন্তা করো। এই যে ধরো, এই যে ধরো একটা সুতা এইভাবে, একটা সুতা এইভাবে কি আছে? পেঁচানো আছে, ঠিক আছে? এবং এই মাথাটা ধরো হচ্ছে আটকানো। কিভাবে আটকাই? দুজন মানুষ লাগে। এই মাথাটা ধরো হচ্ছে, এই মাথাটা হচ্ছে কি? আটকানো। এখন এই মাথা আটকানো অবস্থায় তুমি এই যে দেখো, এই দুই মাথা ধরে যত টান দিবা, এই দুই মাথা ধরে যত টান দিবা, ফাঁকা করবা, হ্যাঁ দেখো উপরের দিকে প্যাচটা তত বেশি জোর হইতে থাকবে। এই যে সুপার কয়েলিং যে অবস্থাটা হয়, এই যে উপরের দিকে কি হবে? সুপার কয়েলিং হবে, এখানে হবে সুপার কয়েলিং। তো এই সুপার কয়েলিংটা যাতে ডিএনএকে নষ্ট করে না ফেলে, তাহলে এই অতিমাত্রায় প্যাঁচানো অবস্থা থেকে মুক্ত করতে হবে। তার জন্য যে এনজাইমটা লাগে এটাকে আমরা বলি টপো আইসোমারেজ। তাহলে প্রথমে প্যাচ খুললো হেলিকেজ, দুইজনকে একসাথে হইতে দিচ্ছে না এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, আর অতিমাত্রায় প্যাঁচানো অবস্থা থেকে রক্ষা করতেছে টপো আইসোমারেজ। এটা কেবল প্রাইমারি স্টেজে কিন্তু আমার এই 3টা এনজাইম লেগে গেল। ওকে, আচ্ছা এবার আসো, এখন আমার এখানে হচ্ছে নতুন করে এই স্ট্র্যান্ডের মতো করে আরেকটা স্ট্র্যান্ড তৈরি হবে, এই স্ট্র্যান্ডের মতো করে আরেকটা স্ট্র্যান্ড তৈরি হবে। এখন এটা তো আর হাওয়া থেকে তৈরি হবে না, শূন্য থেকে তৈরি হবে না, কিছু না কিছু এখানে আছে, এখানে কিছু প্রাইমার আছে, এই প্রাইমারগুলোর তোমার জোড়া লাগতে হবে, তাই না? তাহলে এই প্রথমে যে কাজটা করে সে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 1 হচ্ছে প্রথমে কাজ করে। সে কি করে? প্রথম যে প্রাইমার থাকে, প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয়। এরপরে কাজ করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। সে 3 প্রান্ত থেকে 5 প্রান্ত পর্যন্ত ওই পরিপূরক স্ট্র্যান্ডটা গঠন করতে থাকে। আর সবার শেষে একটা খণ্ড এই দিকে কন্টিনিউয়াসলি হইতে থাকে, আর একটা খণ্ড এইদিকে একটুখানি যায়, হয় না, আবার একটুখানি যায়, হয় না, আবার একটুখানি যায়, হয় না। সো এরকম কয়েকটা খণ্ডে বিভক্ত হয়। এই খণ্ডগুলোকে আমরা বলি হচ্ছে ওকাজাকি খণ্ড। তাহলে এই ওকাজাকি খণ্ডগুলোকে আবার কি করা লাগবে? জোড়া লাগানো লাগবে। এই জোড়া লাগানোর কাজটাই করে হচ্ছে, জোড়া লাগানোর কাজটা করে কে? লাইগেজ এনজাইম। ঠিক আছে, ওকাজাকি খণ্ডকে স্ট্র্যান্ডে যুক্ত করে।
ওকে, আর সবার প্রথমে লাগে হচ্ছে প্রাইমেজ। যখন একদম প্রথম এই প্রাইমারটা প্রথম বসবে তখন এটা লাগে হচ্ছে প্রাইমেজ এনজাইম। তাহলে শুরু থেকে পড়ো। দুইটা প্যাচ খুলে দিল হেলিকেজ, একটার গায়ে লেগে অন্যটার সাথে যাতে সে যুক্ত হয়ে যেতে না পারে এই কাজটা করলো কে? এসএসবিপি। পেছন দিকে যাতে প্যাচ না লেগে যায় টপোআইসোমারেজ। এরপরে প্রথমে প্রাইমেজ এসে প্রাইমারটাকে বসাইলো, ওইটাকে রিপ্লেস করে দিল ডিএনএ পলিমারেজ 1, তারপরে সূত্রটাকে বর্ধিত করলো ডিএনএ পলিমারেজ 3। এরপরে যে ছোট ছোট খণ্ডগুলা ছিল খণ্ডগুলাকে জোড়া লাগায় একটা প্রপার ডিএনএ বানাইলো কে? লাইগেজ। ঠিক আছে, তাহলে এই যে এনজাইমগুলোর নাম এবং এনজাইমগুলোর কাজ অবশ্যই অবশ্যই মাস্ট, এই জন্য আমি এতক্ষণ ধরে কিন্তু পড়াইলাম। মনে থাকবে? পারবো? আশা করি পারবো। ঠিক আছে, ওকে। সিমিলার জিনিস ট্রান্সক্রিপশনে আমার কি কি লাগবে সেটা আমার পড়তে হবে। ট্রান্সক্রিপশনে আমার কি কি লাগে? কয়টা স্টেপ? সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ, 3টা স্টেপ, জাস্ট নাম জানলেই চলতেছে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি কি লাগবে আমরা জানি। ট্রান্সক্রিপশন হচ্ছে একটা ফটোকপি প্রক্রিয়া। এই যে ডিএনএ, এই ডিএনএর একটা সূত্র যে খুলে যাবে, এই সূত্রটা থেকে এমআরএনএ কোডটা কপি করবে। তাহলে আমার কি লাগবে দেখো, একটা ডিএনএ টেমপ্লেট লাগবে। তাহলে একটা ডিএনএ কি লাগবে? টেমপ্লেট লাগবে। এইটা হচ্ছে আমার ডিএনএ টেমপ্লেট। আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে, যেটা 3 প্রকার হইতে পারে। সো এখানে যাতে এই এমআরএনএ গুলা সুন্দর মতো যুক্ত হইতে পারে এই জন্য আরএনএ পলিমারেজ লাগবে। রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট লাগবে, কারণ এগুলো থেকে শক্তি আসবে ট্রাইফসফেট ভেঙে, আর কিছু সহযোগী প্রোটিন লাগবে। তাহলে এই হচ্ছে আমার ট্রান্সক্রিপশন প্রক্রিয়া লাগবে। ট্রান্সক্রিপশনের 3টা ধাপ: সূচনা বা ইনিশিয়েশন, ঠিক আছে, এবং ইনিশিয়েশন হয় টাটা বক্সের মাধ্যমে। এগুলো জাস্ট শব্দগুলো পড়বা, একদমই ডিটেলসে পড়তে গিয়ে সময় নষ্ট করবা না। হ্যাঁ, ডিটেলসে পড়তে গিয়ে সময় নষ্ট করবা না, ঠিক আছে। আচ্ছা, এখন যখনই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় চিন্তা করো, এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এখান থেকে একটা এমআরএনএ তৈরি হইলো, ভালো কথা। এখন এই এমআরএনএটা বের হওয়ার আগে কয়েকটা কাজ হয়। কি হয়? এই এমআরএনএর কিছু অংশ আছে যেটা আমার কোড হিসেবে কাজে লাগবে, মানে ও আসল জিনিস ফটোকপি করছে। আবার কিছু অংশ আছে যেটা অপ্রয়োজনীয়। ধরো এই ব্লু অংশগুলো হচ্ছে অপ্রয়োজনীয়, সে কিছু অপ্রয়োজনীয় অংশ ভুলে ফটোকপি করে ফেলছে। তো এই জন্য তখন কি করতে হয়? এই অপ্রয়োজনীয় অংশগুলোকে স্প্লাইসিং করে বাদ দিয়ে দিতে হয়, কেটে বাদ দিয়ে দিতে হয়। এটাকে বলে স্প্লাইসিং বা কেটে বাদ দেওয়া। প্রয়োজনীয় অংশগুলোর নাম হচ্ছে ইন্ট্রন, আর অপ্রয়োজনীয় অংশগুলোর নাম কি? এক্সন। ঠিক আছে, তাইলে অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দেই এবং প্রয়োজনীয় অংশগুলোকে জোড়া লাগাই, এইটাকে আমরা বলি হচ্ছে স্প্লাইসিং। স্প্লাইসিংয়ে যে হেল্প করে তার নাম হচ্ছে স্প্লাইসিংয়ে হেল্প করে স্প্লাইসিওজোম। ওকে, এগুলো আর লাগবে না। আচ্ছা, এখানে আছে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন জিনিসটা কি? রিভার্স ট্রান্সক্রিপশন জিনিসটা কি? আমরা সবাই জানি ডিএনএ থেকে রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে একটা এমআরএনএ তৈরি হয়, এবং এই আরএনএ থেকে আলটিমেটলি কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয় বা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা অফ লাইফ বা কেন্দ্রীয় প্রত্যয় বলে, মানে এটাই হচ্ছে আমাদের নিয়ম, এটাই হচ্ছে আমাদের নিয়ম, স্বাভাবিক নিয়ম। মাঝে মাঝে ঝামেলা হয়, কিছু ভাইরাস সে কি করে? আরএনএ থেকে ডিএনএ তৈরি করে ফেলে, আরএনএ থেকে উল্টা ডিএনএ তৈরি করে। মানে এটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস, সে রিভার্স ট্রান্সক্রিপশন করে, ডিএনএ থেকে আরএনএ বদলে আরএনএ দেখে দেখে ডিএনএ কোড করে। সো ওইটাকে আমরা বলি হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস। ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস। এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে কোন ভাইরাস বলতে পারবা? কোন ভাইরাস কাজ করে? এইচআইভি। এইচআইভি এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে কাজ করে, এবং যে এনজাইমটা কাজে লাগে তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ওকে, সিমিলার ভাবে তাহলে আমরা রেপ্লিকেশন পড়লাম, ট্রান্সক্রিপশন পড়লাম। এখন ট্রান্সলেশনে কি কি লাগবে? ট্রান্সলেশনে কি লাগবে? ওই যে একটা এমআরএনএ লাগবে অবশ্যই, যে ডিএনএ থেকে কোডটাকে কপি করে নিয়ে আসছে, ওকে তো লাগবেই। টিআরএনএ লাগবে আমরা জানি, কারণ সে সুনির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বহন করে আনে। এরপরে কি লাগবে?
সূচনা কোডন AUG বা মেথিওনিন, এটা তো নির্দিষ্ট। অ্যামিনো অ্যাসিড লাগবে অবশ্যই, এবং অবশ্যই রাইবোজোম লাগবে, ঠিক আছে, কারণ রাইবোজোমের মধ্যে বসেই তো কাজটা হবে। এখানে ট্রান্সলেশন প্রক্রিয়ায় যে এনজাইমটা লাগে সেই এনজাইমটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, ঠিক আছে। এই এনজাইমটা ট্রান্সলেশন প্রক্রিয়া লাগে। ট্রান্সলেশনের ধাপ 3টা: ইনিশিয়েশন বা সূচনা, এলঙ্গেশন বা সূত্রবর্ধিতকরণ, এবং সমাপ্তিকরণ বা টার্মিনেশন, ঠিক আছে। এটার কোনো ডিটেলস আমাদের প্রয়োজন নাই। ওকে, এরপরে আমি পড়াইছি কি সেন্ট্রাল ডগমা অফ লাইফ। ডিএনএ থেকে এমআরএনএ হবে, এমআরএনএ থেকে প্রোটিন হওয়ার কথা, বাট কিছু কিছু ক্ষেত্রে উল্টা ঘটে, যেটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস। তাহলে এর মাধ্যমে আমাদের হয়ে গেল কি নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, এবং রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এই পড়াগুলো শেষ। আমাদের লাস্ট টপিক বাকি, সেটা হচ্ছে জিন, ঠিক আছে। এর আগেই চ্যাপ্টারের লাস্ট পার্টটুকু এত সুন্দর করে কেউ বোঝায় নাই যেভাবে আপনি বুঝে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এটা তো তোমাদের অ্যাডমিশনের জন্য শুধু যতটুকু লাগবে সেটুকু বলতেছি। যদি সময় পাওয়া যাইতো তাহলে তো অবশ্যই তোমার পুরা রেপ্লিকেশন প্রসেসটা আরও সুন্দর করে পড়াই দিতে পারতাম, ট্রান্সক্রিপশন পড়াই দিতে পারতাম, ট্রান্সলেশন পড়াইতে পারতাম, বাট এখন তোমাদের এত ডিটেলস আসলে প্রয়োজন নাই। অনেক সময় হয় কি মেডিকেল অ্যাডমিশনে, এটা আসলে আমি নিজেও ছোটোবেলায় করছি মানে আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম এবং পড়াইতাম আর কি, হ্যাঁ, স্টুডেন্ট পড়াইতাম, তখন কোচিংয়ে যখন আমি ক্লাস নিতাম, অফলাইন কোচিংয়ে আর কি, তো তখন ভাব দেখানোর জন্য অনেক কিছু পড়াইতাম, কারণ তখন স্টুডেন্টরা মনে করতো আরে ভাইয়া তো সেই পারে, অস্থির পারে, রেপ্লিকেশন পড়াই দিলে পোলাপাইন খুব খুশি হইতো, ট্রান্সক্রিপশন পড়াই দিলে খুব খুশি হইতো, কারণ এগুলো তো সাধারণত একাডেমিকে অনেক সময় ভালো করে পড়া হয় না, তো খুব খুশি হইতো পোলাপাইন। কিন্তু আলটিমেটলি দেখা গেছে কি যত আসলে সিনিয়র হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, তত বুঝছি যে এই জিনিসগুলো যেহেতু মেডিকেলে আসে না, এটা পড়াইলে শুধুমাত্র ভাব নেওয়ার জন্য পড়ানো যায়, এটা স্টুডেন্টের তেমন কোনো কাজে আসে না, বরং অনেক সময় নষ্ট হবে। স্টুডেন্ট ভাবে এগুলো অনেক ইম্পর্টেন্ট, বাট ওই জিনিস এত ডিটেলসে পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই চলে আসবা মিটফোর্ডে। হ্যাঁ, শব্দগুলা কঠিন লাগবে, এটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার আসো জিন। জিন কি? জিন ভূত বলে কিছু আছে? আছে। এক জিন এক এনজাইম মতবাদ কে চালু করেন? শুধু নামটা পড়বা, বিজ্ঞানী গ্যারোল, ঠিক আছে। তো জিনকে বিভিন্ন একক রূপে প্রকাশ করা হয়, এই 4টা এককের নাম আমরা পড়ব। রেকন হচ্ছে রিকম্বিনেশনের একক, মিউটন হচ্ছে মিউটেশনের একক, রেপ্লিকন হচ্ছে রেপ্লিকেশনের একক। এটা কিন্তু মনে হয় ভুল হয়, রিকম্বিনেশন আর রেপ্লিকেশন দুটা জিনিস কিন্তু আলাদা। রেপ্লিকেশনের একক হচ্ছে রেপ্লিকন, ঠিক আছে, পিকন। আর রেকন হচ্ছে রিকম্বিনেশনের একক, মিউটন হচ্ছে মিউটেশনের একক, সিস্ট্রন হচ্ছে কাজের একক, ঠিক আছে। বোনরা হচ্ছে কাজ করার জন্য। আমার বোনকে আমি অনেক খাটাইতাম, আমার বোন এখন নাই আমার কাছে, দেশে নাই, বাট আমি ছোটবেলা থেকে আমার বোনকে অনেক খাটাইতাম, বলতাম একটু পানি এনে দে, একটু লাইটটা বন্ধ করে দে। আমার বড় বোন, কিন্তু ওকে অনেক আমি খাটাইতাম, এখন অনেক মিস করি। এখন থাকে না আমার সাথে, আর সে বিদেশ চলে গেছে, এখন আর খাটাইতে পারি না। হ্যাঁ, এইচএসসির আগে যখন ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু এগুলো ডিটেলসে পড়াইছি, তোমরা যারা কোর্সও জানো, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের জিন আছে, যেমন লিথাল জিন কাকে বলে? যেই জিনের কারণে জীবের মৃত্যু হয়। অনকোজিন কাকে বলে? অনকো মানে কি? ক্যান্সার, যেই জিনের কারণে ক্যান্সার রোগ সৃষ্টি হয়। সেক্স ক্রোমোজোমাল জিন তো আমরা জানি, এক্স আর ওয়াই। সেক্স ক্রোমোজোমের এই প্রবলেমের কারণে বিভিন্ন রকম ডিজ হয়, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো আমরা জেনেটিক্স চ্যাপ্টারে পড়বো। ট্রান্সজিন আছে, খণ্ডিত আছে, সিউডো আছে, অটোজোমাল, হোলার ড্রিঙ্ক, লিঙ্ক জিন, ঠিক আছে। কোনটা কি জাস্ট একটু পড়বা, আর কিছু না। এখন আসো, বডিতে যত জিন থাকে পুরোটার সেটকে বলে হচ্ছে জিনোম। এখন তোমার এইখান থেকে এইসব জিনিসপত্র আসলে আসবে না,
তোমার আসবে কি আমি সেটা একটু বলি এবং বোঝার জায়গা কোনটা আছে সেটা একটু বলি। এই যে তোমরা অপেরণ অপেরণ করে পাগল হয়েছিল না, এটা পড়বা অপেরণ কি জিনিস। ঠিক আছে, 4টা অংশ দিয়ে অপেরণ গঠিত হয়। ঠিক আছে, অপেরণের 4টা জিনিস থাকে, গাঠনিক জিন, প্রমোটান, অপারেটর, রেগুলেটর। অপারেটরের ডিটেইলস জানতে হলে এখান থেকে পড়বা, বাট এত বেশি দরকার নাই এখানে। জিনের কাজ ডিএনএ এর মতোই। ঠিক আছে, যাবতীয় বাহ্যিক বৈশিষ্ট্য বা ফিনোটাইপ প্রকাশ করে। সব ধরনের আরএনএ প্রোটিন উৎপাদনে জিন মুখ্য ভূমিকা পালন করে এবং নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংরক্ষণকে নিশ্চিত করে। মানে হচ্ছে ওই যে বললাম জিনটা কোথায় লুকায় থাকে, ডিএনএ এর যে এই যে ধরো ডিএনএ এর অনেক কোড আছে, এখানে অনেক পর 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 বেস পেয়ার আছে, তার মধ্যে এই অংশটুকু হলো জিন। এই অংশটুকু হলো তোমার চুলের রং যে কালো হবে সেটার জিন হচ্ছে এতটুকু। আবার এই অংশটুকু হলো তুমি যে লম্বা হবা না খাটো হবা সেটার জিন ওখানে লুকায় আছে। ডিএনএ এর সব অংশে কিন্তু জিন থাকে না, কিছু কিছু অংশে জিন থাকে। ক্রোমোজোমের ঠিক এক্স্যাক্ট যে অংশটাতে জিন থাকে ওটাকে বলে লোকাস। ঠিক আছে, ওটাকে বলে লোকাস। অনেক নতুন নতুন টার্ম, যারা আগে পড়া নাই তাদের জন্য নতুন, আর যারা পড়ছো তাদের জন্য সহজ। এইবার আসো জেনেটিক কোড, কোড কোডন। হ্যাঁ, সকল কোড কোডন, সকল কোডন কোড নয়। তোমাদের যে এই যে প্যাচ লাগে এটা কি বুঝাই দিব বলো, নাকি পারো? ট্রিপলেট কি জানো তোমরা, কি পারো কি না বলো, তাড়াতাড়ি বলো, নাইলে আমি হচ্ছে এটা পড়ানোর দরকার হবে না। ভাইগুলা সব এমন হয়, তোমার ভাইও এমন করে। হ্যাঁ, ভাইরা একটু এমন হয়, বোনদের একটু জ্বালায়, এটা খুবই স্বাভাবিক। ছোট বোনরা বড়, ছোট ভাইরা হচ্ছে বড় বোনদের জ্বালায়, আর বড় ভাইরা ছোট বোনদের জ্বালায়। বোন হইলে একটু জ্বালা সহ্য করতে হয়, কিছু করার নাই। কিন্তু বোনকে তো আদরও করে, অনেক সম্মানও করে। আমার বোনকে তো আমি অনেক ভালোবাসি। মিতুমণি বলছে আলহামদুলিল্লাহ ভাই নাই। কি বলে, ভাই না থাকে কি আলহামদুলিল্লাহ হইল? সবাই ওকে স্যাড রিয়াক্ট দিচ্ছে কেন? চ্যাপ্টার শেষ না, একটুখানি আছে। ভাই থাকা মানে একটা ব্লেসিং। ওর বড় ভাইয়া ওকে শুধু মারত। ঠিক আছে, একটাই ভাই এমন বাদর, হ্যাঁ অনেক বাদর। তিনজন ভাই আছে, তুমি অনেক লাকি। ভাই থাকা অনেক বড় একটা ব্লেসিং, বা ভাই বোন যেই থাকুক, সিবলিং থাকা অনেক বড় ব্লেসিং। যাই হোক, তাহলে এই যে দেখো জিনিসটা একটু ছোট্ট করে আমি বুঝাই দিই। আমাদের কি কি আছে, ধরো থায়ামিনের জায়গায় এখানে ইউরাসিল লিখছে। তো এই যে যে সংকেতগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলাকে বলা হচ্ছে জেনেটিক কোড বা কোডন। কোডনগুলা কয়টা বেজ নিয়ে হয়? 3টা বেজের এক একটা কোডন হয়, এটাকে বলে ট্রিপলেট কোডন। তো দেখো ইউ সি এ জি, আবার এদিকে আছে ইউ সি এ জি। তো এই 4টা অপশন থেকে তুমি এরকম 3টা করে নিবা। 4টা অপশন থেকে তুমি 3টা করে নিবা। তাহলে টোটাল কয় রকমের কম্বিনেশন হইতে পারে বলো তো? 4টা থেকে 3টা, এই পারমুটেশন কম্বিনেশন পড়ছো না? 4টা থেকে, 4টা অপশন থেকে, কথার কথা এ বি সি ডি, এই 4টা অপশন থেকে তুমি প্রতিবার 3টা নিবা। এ বি সি নিবা, বি সি ডি নিবা, এ সি ডি নিবা। এভাবে টোটাল কতগুলো কম্বিনেশন হইতে পারে বলো তো? টোটাল 4 কিউব বা 64টা কম্বিনেশন হইতে পারে। 64টা কম্বিনেশন। ঠিক আছে, এখন প্রতিটা কম্বিনেশনের জন্য এই যে দেখো জেনেটিক কোড 64টা ট্রিপলেট নিয়ে গঠিত। ঠিক আছে, কিন্তু এতগুলোতে অ্যামিনো অ্যাসিড আমাদের নাই। আমাদের অ্যামিনো অ্যাসিড আছে মাত্র 20টা। আমাদের অ্যামিনো অ্যাসিড আছে মাত্র কয়টা? 20টা। তাহলে অবশ্যই তুমি চিন্তা করো, এই যে এতগুলো কম্বিনেশন আছে, তাহলে তোমাদের 64টা অ্যামিনো অ্যাসিড হওয়ার কথা। বাট অ্যামিনো অ্যাসিড 64 প্রকার নাই, মাত্র 20 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে, তাদের মাধ্যমেই সমস্ত প্রোটিন গঠিত হয়। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার টাইরোসিন, সেরিন, ফিনাইলঅ্যালানিন, লিউসিন, প্রোলিন, এভাবে টোটাল 20টা অ্যামিনো অ্যাসিড আছে। এখন তুমি চিন্তা করো, তাহলে অবশ্যই এর মধ্যে এমন কিছু কোডন আছে যে 2টা মিলে আসলে একই অ্যামিনো অ্যাসিড কোড করে।
দুইটা মিলে এই যে দেখো CuU CuC CuA CuG, এরা সবাই আলাদা আলাদা, দেখতে আলাদা আলাদা, কিন্তু কোড করে একই সেম জিনিস, লিউসিনকেই কোড করে। এরা এই যেই সংকেতটাই আসুক না কেন লিউসিন অ্যামিনো অ্যাসিডটা তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেছে? তাইলে একটা অ্যামিনো অ্যাসিডের জন্য একের অধিক কোডন থাকতে পারে। একটা অ্যামিনো অ্যাসিডের জন্য কিরে কই গেলি? ওকে, একটা অ্যামিনো অ্যাসিডের জন্য একের অধিক কোডন থাকতে পারে। কিন্তু তুমি দেখো তো এই যে CuU কোডনটা, CuU কোডনটা এ কি আর কোথাও আছে? এ কিন্তু আর কোথাও নাই, এ কিন্তু শুধুমাত্র এখানেই আছে, শুধুমাত্র এখানেই আছে। ও শুধুমাত্র লিউসিনকেই কোড করবে। ও কখনো হিস্টিডিন, আর্জিনিন, সেরিন, আর্জিনিন, থ্রিওনিন, প্রোলিন কিছুই বানাইতে পারবে না। ও অবশ্যই শুধুমাত্র লিউসিন বানাবে। এই যে CuC সেও লিউসিনই বানাবে, এও লিউসিনই বানাবে। এই চারজন মিলে শুধুমাত্র লিউসিনকেই বানাইতে পারবে। এটাই সবসময় বলে যে একটা অ্যামিনো অ্যাসিডের জন্য একের অধিক কোডন সম্ভব, কিন্তু একটা কোডন দিয়ে কখনোই একের অধিক অ্যামিনো অ্যাসিড সম্ভব না। কনফিউশন ক্লিয়ার? একটা অ্যামিনো অ্যাসিডের জন্য একের অধিক কোডন সম্ভব, কিন্তু এই কোডনটা দিয়ে লিউসিন বাদে অন্য কোনো অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করা সম্ভব না। ক্লিয়ার? এই জিনিস আমি ইন্টার শেষ হয়ে গেছে, অ্যাডমিশন শেষ হয়ে গেছে, তাও বুঝতাম না, কারণ আমাকে কেউ জানি বুঝায় দেয় নাই। আমি জানি না কেন বুঝিনি। ঠিক আছে, বোঝা গেল? এটাই তো, এইটাই হচ্ছে জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো পড়বা। দেখো অলরেডি আমি বলে দিছি, সবগুলোই বলে দিছি। জেনেটিক কোড টোটাল 64টা ট্রিপলেট নিয়ে গঠিত। এমন করতেছে কেন শেষের দিকে এসে? একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড বা নির্দেশ করতে পারে। ওই যে আমি দেখাইছি, লিউসিনের জন্য একাধিক কোডন আছে, 3-4টা আছে, 4টা আছে টোটাল। কিন্তু কিন্তু একটা কোডন, যে ধরো CuU, সে কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারবে না। মানে সে লিউসিন বাদে অন্য কাউকে কোড করতে পারবে না, অন্য কেউতে রূপান্তরিত হইতে পারবে না। বোঝা গেছে? ওকে, আচ্ছা, অক্ষরগুলো কখনো ওভারল্যাপ করে না, নন ওভারল্যাপিং, এবং সিকোয়েন্স অনুসরণ করে। নন ওভারল্যাপিং মানে কি? ধরো AUG CCUA এরকম আছে, কখনো এরকম হবে না AUG দিয়ে কিছু একটা কোড হয়েছে, আবার এই G থেকে GCC দিয়ে কিছু একটা কোড হয়েছে, এরকম হবে না। AUG হবে, তারপরে CCU হবে, এভাবে হবে। ঠিক আছে, এটাকে বলে নন ওভারল্যাপিং। জেনেটিক কোডন সর্বদা 3 অক্ষর বিশিষ্ট হবে, শুরু এবং সমাপ্তি কোডন নির্দিষ্ট। শুরু কোনটা? AUG বা মেথিওনিন, আর সমাপ্তি হচ্ছে এই 3টা, স্টপ কোডন বলে। উয়া, উয়াজ, উগা, মনে থাকবে কি বললাম? উয়া, উয়াজ, উগা। ঠিক আছে, এভাবে পড়তাম আমি, সে মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, শেষ। মিউটেশন নিয়ে পড়ার তেমন কিছু নাই। এটা কি শেষ হয়েছে না? এই যে সারসংক্ষেপ শেষ, চলে আসছি। সারসংক্ষেপ দেখলেই আমার ভালো লাগে। ওকে, তাহলে আজকে বড় বড় 2টা ক্লাস হইল, কিন্তু আমি কোনো জায়গায় গ্যাপ না দিয়ে, তোমরা যারা বলছো গ্রুপে যে ঠিক আছে ভাইয়া আমরা হচ্ছে 2টা ক্লাসই করতে চাই, কারণ কোনো জায়গায় গ্যাপ চাই না, এই জন্যই আবার ভোটও পড়ছে তোমাদের এটাতে বেশি। সো এই জন্য হচ্ছে আমি ক্লাস 2বারই নিলাম আজকে, সারাদিন ধরে শুধু ক্লাসই নিচ্ছি। কিন্তু হ্যাপি যে ঠিক আছে আমি সব তোমাদের কভার করে দিছি, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সব কিছুই আমি দেখাই দিছি। এখন শুধু বইটা যা আছে, বইয়ের দাগানো লাইনগুলো খুব সুন্দর করে পড়ে ফেলবা, মুখস্থ করে ফেলবা, মেরিটনিক প্র্যাকটিস করে ফেলবা, শেষ। ওকে, ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের ক্লাস এই পর্যন্তই, আর বেশি বড় করব না, সবাই চলে যাও। আর ক্লাস কেমন লাগলো এটা হচ্ছে ফেসবুক গ্রুপে জানায়ও, ঠিক আছে? কারণ আমি জানতে পারি, অথবা টেলিগ্রাম, যেখানে খুশি জানায়ও ক্লাস কেমন লাগলো। কারণ অনেক ক্লাস নেই, তোমাদের সাথে অনেক বেশি হয়তো কথা বলার সুযোগ হয় না। ক্লাস কেমন লাগলো এটা অবশ্যই অবশ্যই সবাই জানায়ও। কেমন? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সঙ্গে নেক্সট ক্লাসে দেখা হবে।